সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 855তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো গাইবান্ধার ছেলে মোহাম্মদ শান্তর জীবনের এক অসাধারণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই গল্পটা এমন একটা গল্প যে বাচ্চার ডিএনএ মিলে যায় শ্বশুরের সঙ্গে। গল্পের টাইটেল হচ্ছে এটা, এবং আজকের গল্পটা এতটাই শিক্ষণীয় হতে যাচ্ছে যে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। প্রায় 70 থেকে 75 বৎসর বয়সী একটা বাবা তার ছেলের সাথে যে গেমস খেলে, এটা ইন্ডিয়ান তামিল মুভিকেও হার মানাবে। এমনই এক চালাকি করে, এমন এক ট্রিক্স খাটায় নিজের সন্তানের সাথে। পুরোটা গল্প শোনার পরে আপনি তাজ্জব হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে আমার গাইবান্ধার ভাই শান্তকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শান্ত, আমার বাড়ি গাইবান্ধা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা গাইবান্ধা শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন হাই স্কুলের শিক্ষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা শিক্ষকতা করে অনেক কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আপনারা অনেকেই জানেন, যারা প্রাইমারি স্কুলে চাকরি করে তারা হচ্ছে সরকারি, আর যারা হাই স্কুলে চাকরি করে তারা হচ্ছে আধা সরকারি কিংবা বেসরকারি। আমার বাবা বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করত। যদিও আমার বাবার বেতন কম ছিল, কিন্তু অত্র এলাকাতে আমার আব্বাকে অনেকেই সম্মান করত। অনেক মানুষ আমার আব্বাকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসত। আমরা যদি সত্যিকার অর্থে মানুষ করার কারিগর কাউকে বলে থাকি, সেটা বলতে হবে হাই স্কুলে যারা শিক্ষকতা করে তাদেরকে। তারা একরকম অল্প টাকায় শিক্ষাদান করে এবং তারা সমাজের কাছে অনেক বেশি সম্মান পায়। যাই হোক, ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার বাবাকে সবাই অনেক সম্মান করে। এরকম করে আমার দিনগুলো কাটতেছে, এবং একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুলে পার করে আমি তখন হাই স্কুলে পড়ি। আমি যখন হাই স্কুলে ক্লাস 8-এ পড়ি, তখন আমার ছোটো ভাইটা সবে মাত্র প্রাইমারি স্কুলে হাই স্কুলে ভর্তি হয়। তো আমার ছোটো ভাইটা যখন হাই স্কুলে ভর্তি হয়, একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় অনেকটা দূরে আমাদের স্কুলটা। তো সেখানে সাইকেল চালিয়ে যেতে হয়। আমি মাঝে মাঝে আমার ছোটো ভাইকে সাইকেল চালিয়ে নিয়ে যেতাম আমার সাইকেলের ক্যারিয়ারে বসিয়ে। আবার অনেক সময় আমার ছোটো ভাই একা একাই হেঁটে যেত। তো ওই সময় বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে রাস্তা অনেক কাদা ছিল। একদিন রাস্তা অনেক কাদা, তো কাদার মধ্যে কিন্তু দুজনকে সাইকেল চালিয়ে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারি, কারণ রাস্তা অনেক পিচ্ছিল থাকে। সেখানে হচ্ছে স্লিপ করার একটু ভয় থাকে। তো স্লিপ করা ভয় থাকার কারণে আমি আমার ছোটো ভাইরে বললাম যে, ভাই তুই হেঁটে আয়, আমি হচ্ছে সাইকেল চালিয়ে যাই। এই কথা বলে আমি তখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছিলাম। তো সাইকেল চালিয়ে আমি স্কুলে গেলাম, এবং স্কুলে যখন ক্লাস শুরু হয়ে গেল, ওই মুহূর্তে হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পেলাম, এবং চিৎকার চেঁচামেচি শব্দ শুনে সবার সাথে আমি দৌড়িয়ে বেরিয়ে আসলাম, এবং দেখলাম যে আমার আব্বা দৌড়াইতে আছে, আব্বু দৌড় দিতে আছে। তারপর যখন দৌড়াচ্ছে, আব্বুর পিছন আমাদের স্কুলের প্রায় অনেকে দৌড়িতে আসছে, আমাদের অনেক স্টুডেন্টরা দৌড়াচ্ছে, আমিও পিছন থেকে দৌড়াইলাম। এবং দৌড়াতে জিজ্ঞেস করলাম কী হয়েছে। সবার মুখে জানতে পারি আমার ছোটো ভাইকে নাকি কারেন্টে দৌড়ছে। তো আমার আব্বা অনেক দৌড়িয়ে ওইখান থেকে দেখা গেল যে আমার ছোটো ভাইকে ভ্যান গাড়ির মধ্যে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। তো পিছন থেকে যাওয়ার পরে ওইখানে একটা তাল গাছ ছিল, অনেক বড় তাল গাছ। তা তাল গাছের নিচে আমার ভাই সম্ভবত, আর কি আমরা তো আর জানি না, তবে আমার যেটা ধারণা, আমি যখন আমার ছোটো ভাইকে সাইকেলে করে নিয়ে যাইতাম, ও কিন্তু সবসময় তাল গাছটা দেখলে দাঁড়াই যেত, বলতো ভাইয়া আমাকে নামা, আমি তাল খুঁজবো। তো সবসময় ওখানে তাল পাইতো, 1-2টা তাল পাইতো। তো স্কুলে যাওয়ার সময় যদি পাইতো এটা লুকিয়ে রাখতো, এবং আসার সময় আবার খুঁজে তারপর তাল নিয়ে বাড়ি আসতো। ওর সবসময় এরকম একটা অভ্যাস ছিল, বিশেষ করে বৃষ্টির দিনেও এটা করতো। তো আমার কাছে যেটা মনে হয় যে বৃষ্টির দিনেও মনে হয় তাল গাছের নিচে তাল খোঁজার জন্য গেছিলো, যেটা আমার ধারণা আর কি। তো তাল খোঁজার জন্য যাওয়ার পরে ওইখানে হচ্ছে ইলেকট্রিসিটির যে লাইন ছিল, কারেন্টের লাইন, এটা ছিঁড়ে তুফানের মধ্যে, বাতাসের মধ্যে ছিঁড়ে এটা মনে হয় তাল গাছের সাথে লেগেছিল। এবং আমার ভাইও ওই তাল গাছে হাত দিয়ে, ছোটো ভাই তাল গাছে হাত দিয়েও তখন ওইখানেই ওর অবস্থা এরকম হয় আর কি, কারেন্টে ধরে। পরে নিয়ে যাচ্ছিল, আমিও তখন দৌড়ে বাড়ির দিকে গেলাম। আমার আব্বা তখন হসপিটালে গেল, এবং মুহূর্তের মধ্যে খবর আসলো যে আমার ছোটো ভাইকে এলাকারই একটা ফার্মেসিতে প্রথমে দেখানো হয়েছে, এবং এলাকার ওই ফার্মেসির ডাক্তার আমার ছোটো ভাইকে মৃত বলে ঘোষণা করে। তিনি বলে যে ও মারা গেছে, অনেক আগেই মারা গেছে।
এরপরে ভাইয়ার লাশ তখন বাড়িতে নিয়ে আসে, ছোটো ভাইয়ের লাশ। না, আব্বু খুব কান্না করে, আম্মু অনেক বেশি কান্না করে। তো এমতো অবস্থার ভিতরে আমার আম্মুর ভিতর অনেক ভয় ঢুকে যায়। আমার ছোটো ভাইয়ের লাশ দাফন করে ফেলি, মাটি দিয়ে ফেলি। এরপরে মানে আমার আম্মুর ভিতর অনেক ভয় ঢুকে যায়, আমার আম্মু আর আমাকে স্কুলে পাঠাবে না। আমার আম্মু বলে আমি এক ছেলেকে হারাইছি, আমি আরেক ছেলেকে হারাতে চাই না। আমার আম্মু অনেক বেশি ইমোশনাল ছিল, প্রচুর আবেগী ছিল, আমাকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। একবার যে আম্মু তখন বলতেছে যে আমি আর শান্তকে স্কুলে পাঠাবো না। আমার আম্মু তখন আর আমাকে স্কুলে পাঠাচ্ছে না। আব্বু বারবার বলতেছে সমস্যা নেই, আমি সাথে করে নিয়ে যাবো, সাথে করে নিয়ে আসবো, দাও না। আমার আম্মু বলে যে না, আমার ছেলের পড়াশোনা করা লাগবে না, আমি স্কুলে পাঠিয়ে এক ছেলেকে হারাইছি, আমি আমার আরেক ছেলেকে হারাতে পারবো না। আব্বু যতই আমার আম্মুকে বললো, কিন্তু আমার আম্মু আর আমার আব্বুর কোনো কথাই শুনলো না। আমার আম্মু তখন আর আমাকে স্কুলে যেতে দিল না। এবং স্কুলে যখন যেতে দিল না, আমি তখন বাড়ির মধ্যেই থাকতাম। আব্বু আমাকে টুকিটাকি পড়াইতো, আম্মুও পড়াইতো, এদের পড়ানোর উপর আমি থাকতাম। আমি আর কোনো স্কুলে আমার পড়াশোনা করা হয়নি। ছোটো ভাইটা মারা যাওয়ার পরে আমি তখন একেবারেই ঘরবন্দি হয়ে পড়ি। এভাবে দিন রাতগুলো কাটতে কাটতে প্রায় 3-4 বছরের মতো কেটে যায়। আমি তখন মোটামুটি টাকরা জোয়ান হয়ে যাই এবং দেখতে শুনতে অনেক লম্বা ফর্সা, সর্বদিক থেকে খুবই ভালো হয়ে যায়। ওই সময় হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে যায়। আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয় এবং আম্মুর পক্ষে তখন আর বাড়িতে কাজ করা সম্ভব হয় না। মানে কোনোভাবে আম্মু কাজ করতে পারে না, আগের মতো আর আম্মু কাজ করতে পারে না। না কাজ করতে পারাতে আমার আম্মু তখন আমার আম্মুর নানুর বাড়ি থেকে, মানে আমার আম্মুর নানুর বাড়িতে, মানে আমার আম্মুর বাপের বাড়ি থেকে, মানে আমার নানুর বাড়ি থেকে আমার আম্মু একজন কাজের মহিলাকে নিয়ে আসে, মানে কাজের মেয়েকে নিয়ে আসে। উনি সম্পর্কে হয় আমার খালা, সম্পর্কে খালা হয়। তো ওই খালার জামাই কিন্তু আবার বিদেশে থাকে। বিদেশে থাকার পরে ওনারা টাকা পয়সা দেয় না এবং ওনার খোঁজখবর নেয় না। তো স্বামী একটু মানে জুয়ারি বা নেশাগ্রস্ত টাইপের ছিল আর কি। তো ওইটা থাকার কারণে তো তিনি তখন ওই বিদেশে পড়ে আছে। আমার খালাও যথেষ্ট ইয়াং ছিল, অনেক ইয়াং ছিল। তো উনি তখন আমাদের এখানে চলে আসছে, আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের বাড়িতেই থাকতো। তো ওনার একটা ছেলেও ছিল, একটা ছোটো ছেলে ছিল, ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে থাকতো, এখানে কাজ করতো, এনে খাওয়া দাওয়া করতো। তো তখন পরিবারে শুধু আমি আর আমার দাদা দাদি অনেক আগে মারা গেছে, অনেক আগে আমার দাদা দাদি অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু এরপরে আব্বার সন্তান হিসেবে তখন আমিই আছি। এবং আমাদের বাড়িটা মোটামুটি অনেকটাই বড়, চারপাশে ওয়াল করা, তা মোটামুটি অনেক সুন্দর সাজুগুজু করা গ্রামের একটা বাড়ি। তো সবাই তখন ওই বাড়ির মধ্যেই থাকতেছি। তা ওরকম হইতে হইতে আমার বয়স তখন 19 থেকে 20-এর কাছাকাছি। বাট সেই সময় ওই যে খালা আমাদের বাড়িতে কাজ করে, খালার প্রতি আমার একটা খারাপ নেশা কাজ করে। মানে অনেক দিন ধরে বাড়িতে থাকি তো আর ওই সময় নতুন নতুন মোবাইল ফোন বের হয় এবং মোবাইল ফোনের ভিতরে বিভিন্ন ধরনের পর্ন ভিডিও, মানে খারাপ ভিডিও দেখা যায়। তো সেই জায়গা থেকে আমি খারাপ ভিডিওগুলো একটু বেশি বেশি দেখতাম। তো সেই দেখা থেকে আমার ওই খালার প্রতি আমার এক ধরনের নেশা জন্মে যায়। তো আব্বু তো তখন স্কুলে যায়, বেশিরভাগ সময় আব্বু স্কুলেই থাকে। তা আব্বু স্কুলে থাকে আর আম্মু তো অসুস্থ, ঘর পুরোপুরি ফাঁকাই থাকে। এভাবে একদিন আমি আমার ওই খালাকে ধরে বসি, অবৈধ সম্পর্ক করার জন্য ধরে বসি। এবং খালা মোটামুটি মানে ছুটার জন্য অনেক চেষ্টা করে, বাট তিনি পারে না। এবং অনিচ্ছাকৃতভাবেই খালার অনিচ্ছাকৃতভাবেই আমার তখন খালার সাথে এক ধরনের একটা সম্পর্ক হয়ে যায়। এবং সম্পর্কের পরে আমি ভেবেছিলাম যে খালা সম্ভবত এটা আমার আব্বার কাছে বা আম্মার কাছে বলে দিবে, কিন্তু উনি আর বিষয়টা কারো কাছে বলে নাই। তো কারো কাছে যদি বিষয়টা বলে নাই, না বলাতে আমার তখন ওনার প্রতি আমার তখন আরও সাহস বেড়ে যায়। যেহেতু কারো কাছে বলে নাই, তার মানে উনি রাজি আছে, আমি যে কাজগুলো করি উনি এই কাজে সম্মতি দিচ্ছে, রাজি আছে। তো এরপরে পুনরায় আমি তখন আবারও একইভাবে ওনাকে প্রায় প্রতিদিনই ধরি বা এরকমভাবে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করি এবং অবৈধ সম্পর্ক আমি করেও ফেলি। এটা আমার বাবাও বুঝতে পারে না, আমার আম্মু তো অসুস্থ হয়, তিনি সারাক্ষণই শোয়ার মধ্যেই থাকে, তিনি তো শোয়া থেকে উঠতেই পারে না। তা আমার আম্মু তখন বিষয়টা বুঝতে পারে না। এরকম করে সময়গুলো কাটতেছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বুর চাকরি তখন রিটায়ার্ড হয়ে যায়। আমার আব্বু রিটায়ার্ড হয়ে যায় এবং রিটায়ারমেন্টের কিছু টাকা আমার আব্বু পায়। রিটায়ারমেন্টের টাকা বলতে যে আব্বুর জমানো কিছু টাকা থাকে, মানে যেটা শেষ সম্বল আর কি, জমানো কিছু টাকা, ওই টাকাগুলো আমার আব্বুর কাছে থাকে। তো আব্বুর কাছে থাকার পরে দেন ওই সময় আমার আব্বু তখন বাড়িতে পরিপূর্ণভাবে বাড়িতে, বাট হঠাৎ করে আমার ওই যে খালা আমাদের বাড়িতে থাকতো, তিনি তখন প্রেগনেন্ট হয়ে যায়। মানে আমার মনে হয় তিনি ইচ্ছা করে ওষুধ খায় না, উনি কিন্তু আগে সবসময় ওষুধ খাইতো, আমি নিজে ওষুধ এনে দিতাম যে ওষুধ খাইতো, বাট ওই সময় মনে উনি হঠাৎ করে ওষুধ খায় না আমাকে ফাঁসানোর জন্য, মানে এরকমভাবে কিছু একটা হবে। তিনি হঠাৎ করে বাচ্চা কনসেপ্ট করে এবং বাচ্চা কনসেপ্ট করার পরে তিনি তখন আমাকে বলে যে শান্ত, আমার পেটে কিন্তু বাচ্চা আসছে, তুমি আমাকে বিয়ে করা লাগবে। এটা বলার পর আমি তখন বিবেকে পড়ে যাই, কিরা আমি বিয়ে করবো, মানে আমি বললাম একটা বাচ্চা নষ্ট করেন না কেন? উনি বলে আমি বাচ্চা কেন নষ্ট করবো, তুমি না বলছো যে আমাকে তুমি বিয়ে করবা? তো অবৈধ সম্পর্ক করার সময় কত কথাই তো মুখ থেকে বলি। তো বলার পরে আমি তখন আর ওই টাইতে শিকার জানে যে আমাকে বিয়ে করবো। আমাকে বলে তুই না বলছিল আমাকে বিয়ে করবা, তাহলে এখন বাচ্চা নষ্ট করার কথা আসতেছে কেন, তুমি আমাকে বিয়ে করো। একরকম বিয়ে করার জন্য তিনি তখন আমাকে খুব প্রেশার দিচ্ছে যে আমাকে বিয়ে করো এবং বিয়ের জন্য প্রতিটা নিয়ত আমাকে প্রেশার দিয়ে যাচ্ছে। ওনার এই প্রেশারগুলো আমি একরকম নিতে পারতেছিলাম না নিতে পারায় একদিন হঠাৎ করে রেগে মেগে আমি ওনার গায়ে হাত তুলি, ওনাকে মারে।
ইচ্ছা করেই মারি যে আপনি কেন আমাকে প্রতিদিন বিয়ের জন্য এইভাবে আমাকে বিয়ের জন্য প্রেশার দিতেছেন, কেন আপনি আমাকে বিয়ের কথা বলবেন। এইভাবে রাগ হই এবং রাগ হওয়ার পরে আমি তখন ওনার গায়ে হাত তুলে ওনাকে মারি। এবং যখন আমি ওনাকে মারি, মারার পরে ইনি তখন করে কি, রাগ করে মানে আমাদের পরিবার থেকে রাগ করে আমার আব্বু আম্মুর সাথে রাগ করে চলে যায় আমার নানু বাড়িতে। আমার নানু বাড়িতে চলে যায় এবং আমার নানু বাড়িতে যাওয়ার পরে ওই সময় কিন্তু আমার নানু বাড়িতে গেলে পরে তিনি কিন্তু আরও লোকজন তখন নানু বাড়িতে গিয়ে হায়ার করে, মানে অন্য লোকদেরকে জানায় যে আমাদের বাড়িতে কাজ করার জন্য আসছে এবং কাজ করতে করতে আমি ওনার অশ্লীলতা হানি করছি, ওনার সাথে অবৈধ সম্পর্ক করছি বা এটা ওইটা বিভিন্ন ধরনের কথাবার্তা তিনি কিন্তু বলে। এবং এই ধরনের কথাবার্তাগুলো যখন তিনি বলে এবং বলার পরেই আমার নানু বাড়ি থেকে লোকজন তখন আমার আব্বুকে ফোন করে, আব্বুকে বলে যে এই ঘটনা, আপনার ছেলে নাকি এটা করছে এবং আপনি তো মানে 10 গ্রামের মুরব্বী, আপনি সবার বিচার আচার করেন, আপনি এটার একটা বিধি ব্যবস্থা করেন। এমন করে আমার আব্বুর উপরে তখন প্রেশার আসে। আমার আব্বু তখন টেনশনে পড়ে যাচ্ছে কী করবে। অ্যান্ড আমার আব্বু তখন হঠাৎ করে কি, মানে আমাকে তো আর ওই মহিলাকে বিয়ে করাবে না, এটা তো কোনো অবস্থায় সম্ভব না, মহিলা আমার থেকেও বড় এবং এটা সম্পর্কে সে আমার খালা হয়। এক পর্যায়ে আমি তখন আমাদের বাড়ি থেকে পালিয়ে আমার আব্বার এক বন্ধুর বাড়িতে চলে যাই রংপুরে আব্বার ওই বন্ধুর বাড়িতে চলে যাই। আব্বু আমাকে পাঠাই দিয়ে যে ওইদিকে চলে যা, পরে আমি ওখানে চলে যাই। গেলে পরে তো সেখান থেকে আমার আব্বু করে কি আমার পাসপোর্ট করায়, আমার আব্বুর বন্ধুর সহযোগিতায় আমাকে পাসপোর্ট করে এবং পাসপোর্টের কাজ কমপ্লিট হওয়ার পরে আমার আব্বু সেখান থেকে আমাকে বিদেশে পাঠানোর জন্য তড়িঘড়ি, মানে আমার আব্বার জমানো মোটামুটি যতটুকু টাকা ছিল আর কি, জাস্ট জমানো যে টাকাগুলো ছিল প্রায় সমস্ত টাকাগুলো আমার আব্বা তখন করে কি আমার ওই বিদেশের জন্য দিয়ে দেয়। এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা সময় আমার দুবাইয়ের ভিসা হয়। আমি তখন দুবাইতে চলে যাই এবং এই মাঝে জাস্ট কয়েকটা মাসের মধ্যে কিন্তু আমি দুবাই চলে যাই। এবং দুবাই চলে যাওয়ার পরে আমার আব্বা সবার কাছে তখন বললো যে ছেলেকে তো পাওয়া যাচ্ছে না, আমার ছেলে কোথায় চলে গেছে, সে তো আর আমার সাথেও কোনো যোগাযোগ করে নাই, কোন জায়গায় গেছে আমরা তো আর জানি না, তো এখন আর কী করবো বলেন। এরকম করে আমার আব্বু তখন সবার কাছে দুঃখ প্রকাশ করে। তা যখনই সবার কাছে এরকম করে দুঃখ প্রকাশ করে, আমি তো তখন বিদেশে আছি, দুবাইতে আছি, আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমার আব্বুর জন্য। সর্বদিক থেকে আমি আব্বুর অনেক খোঁজ খবর নিতেছি, আমার আম্মুর অনেক খোঁজ খবর নিতেছি। আম্মু তখন হসপিটালে, আম্মুর অবস্থা তখন খারাপ। বাট এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার আম্মু অসুস্থ, তখন প্রায় আরও 1 বছর কেটে যায় দুবাইতে। 1 বছর থাকার পরে আমার আম্মু বলতেছে যে আমার ছেলেটাকে বিয়ে করান, আমি আমার ছেলের বউটা দেখে যাব, মরার আগে আমি আমার ছেলের বউর মুখটা দেখব। এই কথা বলে আম্মু তখন বায়না ধরে। তো একে তো অসুস্থ, এর উপরে আবার এখন কি করা যায়। আর ওই দিক দিয়ে খালাম্মার যে সমস্যা ছিল, খালাম্মার পরে বাচ্চা উনি নষ্ট করে ফেলে, বেবি নষ্ট করার পরে তিনি তখন অন্য কোথাও বিয়ে বসে যায়, তার অন্য কোথাও বিয়ে, ওই ঝামেলা ওখানেই শেষ হয়। তো এবার আম্মু আমার আব্বুকে ধরতেছে যে আমার একটা ছেলে তো মারাই গেল ইলেকট্রিসিটিতে দুর্ঘটনায়, অ্যান্ড আরেকটা ছেলে যেহেতু আমার আছে, আমি আমার শান্তর বউটা দেখে যাব, যেহেতু আমি এখনও আসি, আমার ছেলের বউটা দেখে যাবে। এবং ডাক্তারও বলতেছে যে কোনো সময় আমার আম্মু চলে যাবে, আমার আম্মুর কন্ডিশন ভালো না, আম্মুর কন্ডিশন অনেকই খারাপ, যে কোনো সময় উনি মারা যেতে পারে। তো ডাক্তাররা বললো যে ওনার শেষ যদি কোনো ইচ্ছা থাকে আপনারা ওনার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করিয়েন, কারণ উনি বাঁচবে না। তো তার ভিতরে আম্মু তখন বলতেছে যে আমি আমার ছেলের বউর মুখ দেখে যাব, আমি আমার ছেলের বউর মুখ দেখতে চাই। এবার আব্বুর কাছে বায়না ধরে যে তুমি আমার ছেলেরে বুঝাও এবং বুঝিয়ে শুনিয়ে তুমি তাকে বিয়ে করাও, আমি আমার ছেলের বউর মুখ দেখব। মানে আম্মু প্রচণ্ড রকমের মানে করতে শুরু করে আর কি, আমার আব্বুকে জ্বালাইতে শুরু করে। তখন আব্বু তখন আমাকে ফোন করে বলে যে শান্ত, এই ঘটনা এখন কি করবি, তোর আম্মু তো খুবভাবে প্রেশার দিতেছে এখন তোকে বিয়ে করানোর জন্য। তা আমি যে কোম্পানিতে চাকরি করি আর কি, সেই কোম্পানি থেকে এই মুহূর্তে ছুটি পাওয়া আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না, মানে কোম্পানি আমাকে ছুটি দিবেই না, আমাকে গেলে একেবারে ক্যান্সেলে চলে যেতে হবে। তো আমার আব্বা তো প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, আমার আব্বুর তো তেমন কোনো টাকা পয়সা নাই এবং অল্প কিছু জায়গায় সম্পত্তি আছে। তো সেই জায়গা থেকে আমি যদি এখন মানে আমি যদি এখন বাংলাদেশে চলে যাই, তাহলে পরিবারটা পুরোপুরিভাবে পড়ে যাবে। এখন আমি তখন আব্বুকে বললাম যে আব্বু আমি তো পারবো না এখন যেতে, গেলে তো আমাকে একবারে চলে যেতে হবে, তা একবারে চলে গিয়ে আমি কী করব। আর খালার ওই ঝামেলা তো এখনও আছে, খালা কিন্তু দিক দিয়ে মামলা করছিল, পরিশেষে মামলাও করেছে। তা আমি চিন্তা করলাম ওই ঝামেলাটাও আছে এবং আমি এখন দুবাই পড়ে আছি, গেলে আমাকে একবারে চলে যেতে হবে, আমি কী করব। আব্বু তখন বলে তোর আম্মু মারা যাবে, তোর আম্মু বাঁচবে না, ডাক্তার বলছে তোর আম্মুর অবস্থা খারাপ, তো সেখানে তোর আম্মুর কথাও তো আমাকে রাখতে হবে, আমি তো তোর আম্মুকে এভাবে তোর আম্মুর কথার বাইরে যেতে পারবো না, তোর মায়ের কথা আমাকে রাখতে হবে। এখন তুই কি বলিস, মানে তুই কি করতে পারবি, আমাকে এটা বলতেছে আমার আব্বু। আমি তখন বললাম যে আব্বু আমার জায়গায় তো আসলে কোনো কিছু করার নাই, এখন তুমি আমাকে যেটা করতে বলবা আমি তো সেটাই করব, আমি তার অন্য কোনো কিছু করব না, বা যেটা করতে বললাম আমি সেটাই করব। আমার আব্বা তখন তার 2 থেকে 3 দিন পরে কাদের সাথে আলোচনা করছে জানি না, কার সাথে আলোচনা করছে, অ্যান্ড আলোচনা করে পরে আব্বু আমাকে বলতেছে একটা কাজ কর, অ্যান্ড আমি কিছু লোকের সাথে আলোচনা করেছি,
তুই মোবাইলে বিয়ে করে ফেল। ওই সময় শুধু সবেমাত্র মোবাইলে বিয়ের এই সিস্টেমগুলো প্রচলন হয়েছিল, মানে মোবাইলে বিয়ে হইতো এরকম সিস্টেমগুলো প্রচলন হয়েছে। দেন আব্বু তখন আমাকে বলতেছে তুই মোবাইলে বিয়ে করে ফেল, এবং মোবাইলে বিয়ে করে ফেলে কোনো ঝামেলা নাই, মোবাইলে বিয়ে কর। তো আমি বললাম যে মোবাইলে কী করে আবার বিয়ে করে? আমার আব্বা বলল আমরা মেয়ে দেখব, মেয়ে খুঁজে বের করব, এবং দেখতে শুনতে ভালো, সর্বদিক থেকে সুন্দরী এরকম একটা মেয়ে আমরা ঠিক করব, এবং ওই মেয়েটাকে তুই বিয়ে করবি। এবং এরকম করে আমার আব্বু তখন আমাকে বলতেছে। আমি বললাম যে ঠিক আছে, যদি এরকম ভালো কোনো মেয়ে পাওয়া যায় তাহলে সমস্যা নেই, আমি বিয়ে করবো। কারণ আমার তো কোনো প্রেম ভালোবাসা নাই যে আমি কাউকে ভালোবাসি বা কারোর সাথে আমার কোনো সম্পর্ক আছে, এরকম কোনো কিছু তো আমার নাই। তো সেক্ষেত্রে আমার আব্বু যদি কাউকে আমার জন্য ঠিক করে বিয়ে করার জন্য, তাহলে তো আমি এক পায়ে খারাপ। আমার দিক থেকে আমার আর কোনো রকমের অভিযোগ নাই বা আমি করব। দেন আমার আব্বু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেয়ে দেখি। পরে আব্বু এরকম খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত একটা মেয়ে বাইর করে, মেয়েটার নাম হচ্ছে মুনি আক্তার। তো মুনি আক্তার ওই মুনি মেয়েটা মাদ্রাসা নিয়ে পড়াশোনা করতো, মেয়েটাও দেখতে অনেক সুন্দরী। দেন আব্বু আমার জন্য ছবি পাঠায়, মেয়েকে ভিডিও করে আমার জন্য পাঠায়। আমি যখন দেখি, তো দুবাইতে আমি যেখানে থাকতাম সেখানে আমার আরও কিছু বন্ধুবান্ধব আছে। আমি একটা সুপার মার্কেটে চাকরি করতাম আর কি, একটা শপিং মল সহ সুপার মার্কেট, ওইখানে চাকরি করতাম। তো যে বন্ধুবান্ধবগুলো আছে ওদেরকে দেখায় যে দেখ আমার আব্বু পাঠাইছে, মেয়ে কেমন। তো সবাই দেখে বলতেছে যে হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে অনেক সুন্দরী এবং সর্বদিক থেকে ঠিক আছে, দেখতে শুনতেও ভালো, রূপবতী, গুণবতী, সমস্যা নেই, বিয়ে করতে পারিস। সবাই আমাকে সাহস দিল যে বিয়ে কর, মেয়েটাতে ভালোই হবে, খারাপ হবে না। তো এরকম সব বন্ধুরা যখন বলতেছে বিয়ে করার জন্য, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, সবাই যেহেতু বলে তাহলে আমি আব্বুকে হ্যাঁ বলে দিই। পরে আমি আব্বুরে বললাম যে আব্বু ঠিক আছে আমি বিয়ে করব, তুমি সব দিক থেকে ঠিক করো। আব্বু তখন মেয়ের পরিবারের সাথে কথা বললো, মেয়ের বাপ মায়ের সাথে কথাবার্তা বললো, অ্যান্ড মেয়ের বাবা মায়ের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে দেন পারিবারিকভাবে তখন আমার এই মেয়ের সাথে মোবাইল ফোন আমার বিয়ে হলো। যদিও মোবাইল ফোন আমার বিয়ে হয়েছে, বাট আমি ওই মেয়েটাকে যতটুকু ভিডিও কলে দেখেছি বা যতটুকু ছবি দেখেছি আমার অনেক পছন্দ হয়েছে। এক কথায় আমার এরকম অনেক পছন্দ হয়েছে। তো হওয়ার পরে আমার আব্বু তখন আমাকে বিয়ে করায়, অ্যান্ড বিয়ে করে মেয়েটাকে তখন আমাদের বাড়িতে নিয়ে আসে। যেহেতু আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর একটু সেবা যত্ন করবে, আম্মুর সাথে থাকবে, এবং শেষ বয়সে আমার আম্মু তার ছেলের বউয়ের মুখ দেখবে, তার ছেলের বউর সাথে সময় কাটাবে। তো সেটা তো প্রতিটা মায়েরই স্বপ্ন, আমার মায়েরও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে দেন ওই মেয়ে তখন আমাদের পরিবারে আসে, আমার আম্মুর সাথে থাকে, আমার আম্মুর সেবা যত্ন করে। তো বিয়ে করার প্রায় কয়েক মাস পরেই, 2 থেকে আড়াই মাস পরেই আমার আম্মু ইন্তেকাল করে। আমার আম্মু তখন মারা যায়, এবং আম্মুর এই মারা যাওয়াতে আমি খুবই মর্মাহত হই, অনেক কষ্ট পাই। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসতাম। আম্মুর এই মৃত্যুটা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারি নাই। আমি অনেক কান্নাকাটি করি, এবং 1 সপ্তাহের মতো আমার পুরো অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি দেশেও যাওয়ার জন্য অনেক পাগলামি করি যে আমি দেশে চলে যাব, আমার মাকে আমি দেখব, আমি দেশে যাব। আমি দেশে যাওয়ার জন্য অনেক পাগলামি করি। তো যাই হোক, আমার তো আর দেশে আসা হয় না, এবং তখন দাফন কাফন হয়েছে, আমার আম্মাকে দাফন কাফন করে দিয়ে আম্মুকে মাটি দিয়ে দিই। তো আম্মুর দাফন কাফন হয়েছে, আমার তখন মনটা খুব খারাপ থাকে। অ্যান্ড এরকম করে প্রায় মাস 2 পরে আমার আব্বু একদিন আমাকে ফোন করে বলতেছে যে শান্ত, তোর একটা কথা বলবো, এখন তুই আসলে এটা কীভাবে নিবি আব্বু তো বুঝতেছি না। তো এখন আসলে তুই তো বিয়ে শাদী করছিস বা তোর বউ ঘরে আছে, আর তোর বউ যেহেতু তোর আম্মু মারা গেছে, আমি তার এই বউটারে বিদায় করে দিতে পারি না, আমারও বয়স হয়েছে, আমারও দেখাশোনা করা দরকার। তা এরকম একটা বউ আমার ঘরে থাকবে, সে আমার দেখাশোনা করবে, আমি বয়স্ক একজন মানুষ, গ্রামের মানুষও খারাপ বলে, গ্রামের লোকেরাও খারাপ বলে যে আমি এরকম যুবতী বউ নিয়ে ঘরে থাকি। তা আল্লাহ না করো কখন আমার ভিতরে একটা খারাপ জিনিস জেগে বসে, বা আমি একটা খারাপ সিদ্ধান্তের মধ্যে চলে যাই, এটা তো বলা যায় না। তো সে জায়গা থেকে বাবারে আমি তোর কাছে অনুরোধ করি, আমি একটা কাজ করতে চাই, এবং তুই ওই কাজে আমাকে সাড়া দিবি কিনা, বা তুই কী বলিস। আমি তখন বললাম যে আব্বা কী কাজ করতে চাও আমাকে বলো, সমস্যা নাই তো, তুমি কী করবো আমার কাছে বললেই তো হলো। আমার আব্বা তখন আমাকে বলে যে আমি একটা বিয়ে করতে চাই। আমি বললাম যে এটা কী বলো, বিয়ে করবো মানে? আমার আব্বা বলে যে হ্যাঁ আমি বিয়ে করব, এবং তুই যদি আমাকে অনুমতি দেস। আমি আমার আব্বারে বললাম যে না আব্বা, এটা কী ধরনের কথা, এই বয়সে তুমি বিয়ে করবা মানে? তোমার তো বয়স হয়েছে, এই বয়সে তুমি বিয়ে করবা, এটা তো হতে পারে না, এবং এই বয়সে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই, তুমি বিয়ে করো না। আমার আব্বা তখন বলতেছে যে না, আমার বিয়ে করাটা মোটামুটি প্রয়োজন আছে, কারণ বিয়ে না করলে আমাকে সবাই খারাপ বলে, এভাবে তোর বউয়ের সাথে আমি এক ঘরে থাকি, এটা ভালো দেখায় না। আমি বললাম যে না তুমি বিয়ে করবে না। আমি তখন আব্বাকে ডিরেক্টলি মানা করি, বিয়ে করতে মানা করি। এবং এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমাদের কোম্পানির এক ম্যানেজার আর কি, তিনি মোটামুটি অনেক নাম করা ম্যানেজার, বাড়ি হচ্ছে কেরালাতে, সে হঠাৎ করে আমাদের হোটেলের কয়েকটা লোককে অফার করে, সে চলে যাবে, একেবারে হোটেল থেকে চলে যাবে, হোটেলে থাকবে না আর কি, কোনো একটা কারণে সে দেশে চলে যাবে। তা হঠাৎ করে সে বলে যে এই হোটেলের কিছু ছেলেকে, 8-10টা ছেলে যদি আমার সাথে যেতে চাও, আমি হোটেলের মারফতে তোমাদেরকে ইউরোপে নিয়ে যাব, তোমাদেরকে ইউরোপে নিয়ে আমি দিয়ে আসবো, আমাকে কন্ট্রাক্টে টাকা দিতে হবে। তো
তো এটা জানি না সে হঠাৎ করে কিভাবে করবে বা কাদের মাধ্যমে করবে, সে হঠাৎ করে এই কথাটা আমাকে বলল, আমাকে সহ সবাইকে বলল যে তোমরা যদি কেউ যেতে চাও আমাকে টাকা দাও, আমি তোমাদেরকে ইউরোপে নিয়ে যাব এবং হোটেলের মাধ্যমে, মানে হোটেল থেকে নিয়ে যাবে হোটেলের কোনো একটা কাজে। মানে এখন সে কীভাবে নিয়ে যাবে সে জানে, ওটা তার আমি জানি না। তো না, আমাকে সবাইকে বললো যে মানে 8 লাখ টাকা করে দিতে হবে, 8 লাখ টাকা করে দিবে, সে ফ্রান্স পর্যন্ত নিয়ে দেবে, মানে ফ্রান্সে নিয়ে দিবে আমাদেরকে। তো 8 লাখ টাকা দিয়ে ফ্রান্সে যাওয়া, তো ওই সময় আসলে এটা খুবই রিয়ার্ড একটা বিষয় ছিল। পরে আমি আমার আব্বুর সাথে যোগাযোগ করলাম, আব্বু আমারে বলেছে না দরকার নাই, এত টাকা খরচ করে ফ্রান্সে যাওয়ার দরকার নাই, তুই ইতালি আসোস তুই দুবাইতে আসো, দুবাই থাক, ওইখানেই বেতন ভালো, তোর ওই কোনো রকমের ফ্রান্সে টান্সে যাওয়ার প্রয়োজন নেই। আব্বু তখন আমাকে ডিরেক্টলি মানা করলো, কিন্তু আমি তখন আব্বুর মানা শুনলাম না। আব্বুর মানা না শুনে আমি তখন ফ্রান্সে যাবই, কারণ নিজের ভিতরে একটা নেশা জেগেছে যে ফ্রান্সে যাব, ফ্রান্সে থাকবো বা ফ্রান্সের নাগরিক হবো, এটা তো আসলে মানে স্বাভাবিক কোনো বিষয় না। তা আব্বু আমাকে এটাও বলে যে তোর বউ বাড়িতে, এভাবে তুই ফ্রান্সে চলে যাবি, কখন কাগজপত্র হবে, তুই আসবি না আসবি, এটা তো আরও সমস্যা হয়ে যাবে, এভাবে তো হতে পারে না, তুই যাইস না, তুই প্রয়োজনে বাচ্চা কাচ্চা হইলে যাই। তো আমার কথা হচ্ছে বাচ্চা কাচ্চা হইলে আমি যাবো, বাচ্চা কাচ্চা হইলে কি এরকম আর সুযোগ পাবো, সময় পাবো? এখন যেরকম একটা সুযোগ পাইছি এরকম সুযোগ তো আর সবসময় পাওয়া যাবে না। আমি তখন আমার আব্বুর কথা শুনলাম না, আমার কাছেই নিজস্ব টাকা ছিল এবং নিজস্ব টাকাগুলো দিয়েই আমি তখন এই ফ্রান্সের জন্য আমার ওই মালিককে টাকা দিলাম, মানে কেরালাকে টাকা দিলাম। আমি সহ টোটালি বাঙালি 6 জন, বাকি আরও কিছু আছে, এবং সবাইকে তখন সে ডিরেক্টলি ফ্লাইটের মাধ্যমে আমাকে ফ্রান্সে নিয়ে গেল। এবং ফ্রান্সে নিয়ে যাওয়ার পর আমরা যেটা বুঝতে পারলাম, সে আমাদেরকে নিয়ে আসছে একটা রেস্টুরেন্টে, মানে একটা পার্টি হবে ওই ফ্রান্সেরই কোনো অনেক ধন্যাঢ্য একজন ব্যক্তি, ওনার ছেলের বিয়ে, ওই বিয়ের অনুষ্ঠানে তখন হচ্ছে সে আমাদেরকে দুবাই থেকে নিয়ে আসছে অ্যাজ এ বিয়ের অনুষ্ঠানে কাজ করার জন্য, মানে হোটেল বয়েরা যে ধরনের কাজ করে আর কি, ওই বিয়ের অনুষ্ঠানে কাজ করার জন্য সে তখন তার হোটেলের রেফারেন্সে আমাদেরকে ওখানে নিয়ে আসছে। এবং 1-2 জন না, অনেক লোক সে আনছে এবং সবার কাছ থেকে সে টাকা খাইছে, এবং সবার কাছ থেকে টাকা খেয়েও আমাদেরকে ফ্রান্সে নিয়ে গেল। এবং ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ওই বিয়ের অনুষ্ঠানটা যখন শেষ হলো, সে আমাদেরকে মেসেজ দিল যে তোমরা যে যার মতো করে পারো, যেদিকে পারো সেদিকে পালাইয়া যাও, এবং আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি। তা তখন আমি বুঝতে পারলাম আর কি, মূলত সে মানে ওই অনুষ্ঠানটা সে দুবাই থেকে হোটেল বয় নিয়ে আসবে, ওই কন্ট্রাক্ট নিয়েছে, এবং হোটেল বয় এনে দিয়ে সে আর দুবাইতে ব্যাক করবে না, সে চলে যাবে। একসাথে তো আর অনেকগুলো টাকা ইনকাম হয়েছে না, সে প্রায় 30-40 জনের মতো নিয়ে গেছে আর কি, তো অনেকগুলো টাকা। তো এইসব টাকাগুলো নিয়ে ও তখন ওই জায়গা থেকে, মানে ফ্রান্স থেকে সরাসরি দুবাইতে না এসে ও তখন চলে গেছে ওর দেশ ইন্ডিয়াতে চলে গেছে। আমরা তখন ওইখান থেকে ফ্রান্স থেকে পালাইছি, ওই বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা যে যার মতো করে পালাই গেছি। তা আমি টোটাল 6 জন বাঙালি আমরা একসাথেই পালাই আমাদের এলাকার তো কোনো লোক নাই। এবং সেখানে গিয়ে তখন আপাতত যেহেতু হোটেলে কাজ জানি, এক বাঙালির সাথে পরিচিত হলাম, ওনার বাড়ি হচ্ছে সিলেটে, ওই সিলেটি ভাইয়ের সাথে পরিচয় হলাম। তিনি তখন বললো যে ঠিক আছে আমার হোটেলে আছে, আমার হোটেলে কাজ করো। তখন আমি তার হোটেলে কাজ করতে শুরু করি। ওইখানে গিয়া ফ্রান্সে গিয়া আমি তখন তার হোটেলে কাজ করতেছি। তা হোটেলে কাজ করতে করতে আমার ভালোই লাগতেছে, সে জায়গায় কাজ করি এবং আব্বুর সাথে তখন যোগাযোগ করি ফোনের মাধ্যমে। আব্বু আমাকে বলে কাজটা ভালো করিস নাই, এইভাবে দুবাই থেকে ফ্রান্সে চলে গেলি, এটা কিন্তু অন্যায়, এবং এটা অন্যায়, এই অন্যায়টা তোর ভালো হয় নাই। তাই যাই হোক আব্বুর সাথে কথা। এরপরে ফ্রান্সে যাওয়ার পর আব্বু তখন আমাকে আবারও বলতেছে আমি বিয়ে করব, এবং আমি মেয়ে দেখছি, মেয়েও দেখতে শুনতে ভালো আছে, আমি ওরে বিয়ে করবো, তুই আমার অনুমতি দে। এবার আমি আব্বুর উপরে খুব রাগ করছি যে তুমি যদি বিয়ে করো আমি তোমার নামে মামলা দিব, তোমাকে আমি 14 শিখের ভাত খাওয়াবো, তোমার এত বড় সাহস হয় কী করে? আমি এত বড় ছেলে আছি, তুমি এখন বিয়ের জন্য পাগল হয়েছো, লজ্জা করে না? আমার আব্বা বারবার একটা কথাই বলে যে তোর বউ ঘরে থাকে, আমিও ঘরে থাকি, আমাদের বাড়িটা একলা একটা বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই। তা আমি মসজিদে নামাজ পড়তে গেলে হুজুর ইমাম সাহেব আমাকে খারাপভাবে বলে যে এইভাবে যুবতী মেয়েকে নিয়ে আপনার এখানে থাকা ঠিক না। আপনি বউ আমার আব্বা এটাও বলছে যে তোর বউকে আমি নিলে তোর বাপের বাড়িতে, মানে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আর কি, বিয়ের পরে মেয়েরা যদি তাদের বাপের বাড়িতে থাকে তো তারা খারাপ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা খারাপ হয়ে যায় বাপের বাড়িতে থাকলে। তো আমার কথা যে না, ওইখানে পাঠাইতে পারবা না, বাপের বাড়িতে কেন পাঠাবা? ও যদি থাকতো আমার বাড়িতেই থাকবে, বাপের বাড়িতে পাঠাইতে পারবা না। তো এবার আব্বু আমার কথাবার্তা শুনলো না। ঠাস করে কয়েকদিন পরে আমি হঠাৎ করে আমার বউ আমাকে ফোন দিয়ে বলতেছে, মনি আমাকে ফোন দিয়ে বলতেছে এই ঘটনা, তোমার আব্বা তো বিয়ে করে ফেলছে। আমি এটা শোনার পর তো আসমান থেকে পড়ছি, কী বল আমার আব্বা বিয়ে করে ফেলছে? বলে হ্যাঁ তোমার আব্বা বিয়ে করে ফেলছে, এবং এখন কি করবা? আমি বললাম আমার আব্বা বিয়ে করে ফেললো, আমার আব্বা এই কাজটা কেন করলো? আব্বা তো এটা ভালো করে নাই। আমি আব্বাকে মানা করলাম, আব্বাকে নিষেধ করলাম যে আব্বা এখন বিয়ে করো না, তোমার বয়স হয়েছে, তোমার এখন বিয়ে করার প্রয়োজন নাই। কিন্তু আমার আব্বা তো আমার কোনো কথা শুনলই না, আব্বা সম্পূর্ণ তার এখতিয়ারে বাবা বিয়ে করে ফেললো। তখন মানে মিজাজটা যে এত পরিমাণের খারাপ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না।
আমি তখন বললাম যে তুমি একটা কাজ করো, আমার আব্বাকে ফোনটা দে, আমি আব্বার সাথে কথা বলি। আমি আব্বার সাথে কথা বললাম। এখন আব্বা আমাকে বলতেছে আব্বা যাকে বিয়ে করছে সে অনেক বয়স্ক, একটা মহিলাকে বিয়ে করছে, ওই মহিলার অনেক বয়স হয়েছে। তখন আমাকে বলতেছে যে এটাও মহিলাটা অনেক বয়স্ক এবং আমি বয়স্ক একজন মহিলাকে বিয়ে করছি অন্তত যাতে শেষ বয়সে আমার সাথে থাকতে পারে, আমার দেখাশোনা করতে পারে এবং আমার সাথে ভালো সময় কাটায়, আমাকে বুঝে শুনে এজন্য আমি বয়স্ক একটা মহিলাকে বিয়ে করছি। তেন আমার কাছে বিষয়টা ভালো লাগে না আর কি, খুবই খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। এবং লাগার পর আমি তখন আমার আব্বার সাথে রাগ করে কথা বলি না, মানে টোটালি আমার আব্বুর সাথে তখন কথা বলা বন্ধ। আব্বুর সাথে কথাবার্তা বলি না, আমি তখন আমার বউর সাথে কথাবার্তা বলি। আমার বউ সবসময় সাথে কথা বলে, আমিও তার সাথে কথা বলি। অ্যান্ড ওই সময়তে আমি আমার বউকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি বলার মতো না। সবসময় তার সাথে আমার ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, ও কোথায় যাচ্ছে, কী করতেছে, ডে বাই ডে আমাকে সব কিছু ইনফরমেশন দিচ্ছে, কোন জায়গায় আছে না আছে, সব কিছু মিলে আমার বউর সাথে আমার তখন খুবই মধুর একটা সম্পর্ক কাটতেছে। এইভাবে প্রায় আরও 1 বছর মতো কেটে যায়। 1 বছর পরে হঠাৎ করে আমার আব্বা যে বৃদ্ধ মহিলাটাকে বিয়ে করছে, মানে যে মহিলাটাকে বিয়ে করছে, ওই মহিলা আমার বউর সাথে সারাক্ষণ ঝগড়া করে, মানে 24টা ঘন্টা আমার বউর সাথে ঝগড়া করে। আমার বউ তখন আমাকে ফোন করে বলে যে দেখো তোমার ওই সৎমা আমাকে এটা করে, আমাকে ওইটা বলে, আর আমি তো এগুলো সহ্য করতে পারি না, আমাকে কেন উনি এটা বলবে ওইটা বলবে, মানে খুব খারাপ বাসে আমার বউর সাথে আমার ওই সৎমা ঝগড়া করে অলওয়েজে। তো তখন আমার বিষয়টা অনেক খারাপ লাগে যে এটা কী ধরনের কথা, আমার বউ তো এরকম, আমার বউ তো অনেক ভালো, তাহলে এই সৎমাকে তো আমি কোনো দিনও অ্যাকসেপ্ট করবো না। আমি তো আব্বাকে আগেই বলেছিলাম যে আব্বা তুমি বিয়ে করো না, এবং আব্বা অনেক জোর করে বিয়ে করছে। তা বিয়ে করার পরে দেন আব্বু এখন এরকম করতেছে কেন, ওই মহিলাকে কেন আমার আব্বু করবে, বা ওই মহিলা কেন আমার বউয়ের সাথে ঝগড়া করবে। তখন তুমুল রকম মানে নিজেরই তখন মিজাজটি অনেক খারাপ হয়ে যায়। আমি যখন আব্বুর সাথে খুব রাগারাগি করি, হ্যাঁ তুমি বিয়ে করছো এবং তোমার বউ আমার বউর সাথে ঝগড়া করে, এটা কী ধরনের কথা, আমি তো এটা মেনে নিতে পারবো না। তোমার বউরে বলো আমার বউর সাথে যাতে কোনো রকমের ঝগড়াঝাটি না করে, এতে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আমার আব্বা বলে দেখ মহিলা মানুষ, আমি কয়টা বাধা দিব, এবং আমার তো কোনো বাধা সে শোনে না, আমি কোনো কথা বললেও মানে না। আমি তখন বললাম যে ঠিক আছে তোমার যদি কোনো কথা না মানে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি এই বাড়িতে থাইকো না। আমার আব্বা তখন একটু রেগে গেল আমার উপরে, রেগে আমাকে বলতেছে তুই ফ্রান্সে থাকিস বা যেখানেই থাকিস তুই দেশে আয়। আব্বা আমাকে দেশে আসার জন্য খুবভাবে প্রেশার দিতেছে যে তুই দেশে আয়। আমি তখন বললাম যে না আমি দেশে যাব না। আমি দেশে যাব কেন, আমি কেন দেশে যাব? আব্বা আমাকে বলে তুই দেশে আয়, এবং তোর বউ এভাবে একা একা বউকে রাখা ঠিক না, বউকে এভাবে একা একা রাখা ঠিক না, তুই দেশে আয়। কারণ আমি দেশে যাব না, কারণ আমি তো এখান থেকে দেশে গেলে, ফ্রান্স থেকে দেশে গেলে আমার কাগজপত্র এখনও হয় নাই, আমার তো একেবারেই চলে যেতে হবে। তা আমি কি একেবারে চলে যাবো আমার দেশে? আমি তো একবারে যাব না। তেন আমি আমার আব্বারে বললাম যে না আমার তো এই মুহূর্তে দেশে যাওয়া সম্ভব না, এবং তুমিও এভাবে তোমার বউ নিয়ে তুমি বেরিয়ে যাও। আমার আব্বা বলতেছে আমার ভিটা, আমার ঘর, আমার বাড়ি, আমি কেন আমার বউ নিয়ে বেরিয়ে যাব? যদি যেতে হয় তোর বউরে বেরিয়ে যেতে বল। তো তখন আব্বুর সাথে আমার খুব রাগ হয়, এবং আমার সৎমাকে তো আমি সহ্যই করতে পারি না। আজকে আমার আব্বার যে পরিণতি বা আমাদের সংসারের যে হাল, এবং এই হালের জন্য একমাত্র দায় কিন্তু আমার সৎমার কারণেই কিন্তু এরকম অবস্থা। এরকম করে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে আমার আব্বা হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়া খুব কান্নাকাটি করতেছে, আমার কাছে ফোন দিয়া যে শান্তরে যদি পারস বাবার একটু সাহায্য সহযোগিতা কর, বাবা তো বড় বিপদে পড়ে গেছে। এটা বলে আমার বাবা কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম কান্নাকাটি করতেছে কেন, কী হয়েছে, তুমি কান্নাকাটি করার কী আছে? আমার আব্বা কান্নাকাটি করতে করতে বলতেছে যে তোর মা তো অনেক অসুস্থ, এবং ওর অপারেশন করতে হবে, ওর পেটে টিউমার হয়েছে, এবং অপারেশন করতে টাকা লাগবে, আমরা কিছু টাকা পয়সা পাঠা। আমার তো কোনো টাকা পয়সা নাই, এখন তুই বাজার সাজার করার জন্য আপাতত কিছু টাকা দিস, ওই টাকা দিয়ে তো আমি চলি, এখন তোর মা অসুস্থ, কিছু টাকা দিই। আমার বউ তখন আমাকে বলতেছে একটা টাকা দেওয়ারও প্রয়োজন নাই। এবং একইভাবে আমারও তখন মেজাজটা অনেক খারাপ হয়ে গেল যে না, যেহেতু ওই মহিলা আমার মাই না, এবং ওই মহিলা সারাটাক্ষণ আমার বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, আমার আব্বাকে বিয়ে করছে, এবং আমি এলাকাতে মুখ দেখাবো কেমন করে যে এই 70-75 বছর বয়স আমার আব্বা বিয়ে করলো, তো আমি তো এলাকাতে মুখ দেখাইতে পারবো না। তখন আমার মানে নিজের ভিতরে অনেক রাগ হয়েছে। টাকা দেওয়া তো তাক দূরের কথা, আমি মহিলার কথা শুনতেই পারি না। আমি আমার আব্বাকে বলছি যে আব্বা আমার তরফ থেকে মহিলার জন্য 1 টাকা দেওয়া সম্ভব নয়, আমি মহিলাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, এবং তুমিও ওই মহিলার জন্য আমার কাছে কোনো রকমের টাকা পয়সা চাইবা না, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। এটা বলার পরে আব্বু তখন আমার উপরে একটু মানে মুখ কালা করে ফেলে, রাগ করে ফেলে যে এটা কী ধরনের কথা, শত হইলেও তো সে তোর সৎমা, তাহলে তুই সন্তান হয়ে তোর সৎমাকে টাকা পয়সা দিবি না? তোর সৎমা মরে যাবে টাকার অভাবে, টাকা দিবি না? আমি বললাম যে না, আমার তরফ থেকে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না।
এরকম করে কয়েকটা দিন কাটে, কয়েকটা দিন প্রায় কয়েকটা মাসের মতো কাটে। তা খুবভাবে অসুস্থ হয়ে যায়, মানে ওই সৎমা খুব অসুস্থ হয় এবং আমার আব্বু নাকি নিয়ে হসপিটালে এখানে ওইখানে দৌড়দৌড়ি করতেছে টাকার জন্য, আমার কাছে খুব কান্নাকাটি করতেছে, খুবই কান্নাকাটি করতেছে টাকার জন্য। তা আমি টাকা দিই না, না দেওয়াতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বা আমাকে তখন ধমক দেয়, যদি তুই টাকা না দেস তাহলে আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে দিব। আমার যত জায়গা সম্পত্তি আছে আমি সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে আমি তোর ওই সৎ মায়ের সেবা যত্ন করবো, তাকে আমি মানুষ করব এবং আমি প্রয়োজনে আমার সমস্ত জায়গা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করে দিব, আমি তোকে 1 ঘন্টাও সম্পত্তি দিব না। আব্বা বলতেছে যে তোরে আমি কোনো সয় সম্পত্তি দিব না, আমি আমার সমস্ত সয় সম্পত্তি মসজিদের নামে মাদ্রাসার নামে দান করে দিব এবং তোরে আমি তেজ্যপুত্র করব, তুই আমার সন্তান হিসেবে থাকতে পারবি না, তুই আমার তেজ্য সন্তান হবি। তখন মানে আর এটা মেনে নেওয়া যাচ্ছিল না আর কি, যে কী রে বাবা এটা করবে, মানে এটা কী ধরনের কথা, আমাকে তেজ্যপুত্র করে দিবে, আমার জায়গায় সম্পত্তি সব সৎমায়ের নামে লিখে দিবে বা বিক্রি করে দিবে। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। ওই সময় আমার এখানকার এক বন্ধু আছে, মানে ওর বাবা বা লয়ার আর কি, মানে লয়ার বলতে উনিও ঢাকার খুব বড় মাপের একজন উকিল, আর বন্ধু আমার সাথেই থাকে ফ্রান্সে। তো আমি তখন বন্ধুর কাছে বললাম যে বন্ধু আমার আব্বা তো একটু সমস্যা, আব্বা এরকম বিয়ে করছে, এখন জায়গায় সম্পত্তি সব বিক্রি করে দিবে বা মাথাটা একটু মেন্টাল হয়ে গেছে। আমার ওই বন্ধুরে বললাম, তা বন্ধু আমারে বলে যে এখন তুই কী করতে চাস? আমি বললাম যে দেখ আমার তো এখন দেশে যাওয়া সম্ভব না, আমি তো এখন দেশে যেতে পারবো না, আমার পক্ষে দেশে যাওয়া সম্ভব না, আমার কাগজপত্র ডকুমেন্ট কিছুই হয় নাই। আমি চাচ্ছি যে কোনো ওয়েতে হোক, যে কোনোভাবেই হোক, আমার বাবা যাতে কোনো জায়গায় সম্পত্তি বিক্রি করতে না পারে, আমার আব্বা যাতে কোনো জায়গায় সম্পত্তি বিক্রি করতে না পারে, আমি জাস্ট এটার একটা পদক্ষেপ দিতে চাই। আমার আব্বা যাতে টোটালি কোনো সম্পদ বিক্রি করতে না পারে, এটার জন্য আমি আমার আব্বাকে আটকাতে চাই। আমার বন্ধু আমাকে তখন বললো যে ঠিক আছে, আমি আমার আব্বুর সাথে কথাবার্তা বলি, আমার আব্বুর সাথে কথাবার্তা বলে দেন আমি তখন তোকে জানাবো। আমি যে ঠিক আছে। আমার ওই বন্ধু তখন ওর আব্বুর সাথে কথাবার্তা বলো, আর এদিক দিয়ে আমার বউ তো অলওয়েজ আমাকে ফোন দিতেছে, আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে শান্ত তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, তোমার আব্বা কিন্তু জায়গা বিক্রি করে দিবে, আজকে এই লোকের সাথে কথা বলে কালকে ওই লোকের সাথে কথা বলে বিভিন্ন লোকের সাথে আলাপ আলোচনা করে, একটা সময় দেখবা সব কিছু হারাবা, বিদেশ করে লাভ কি, 1 ঘন্টা 1 বিঘা জায়গা কখনো কিনতে পারবা না, দেশে জায়গা সম্পত্তির অনেক দাম, তোমার আব্বা সব কিছু বিক্রি করে দিবে, তুমি দেশে আছো। আমার বউ অলওয়েজ আমাকে এটা বলতে থাকি যে দেশে আসো দেশে আসো। আমি বললাম যে ঠিক আছে আমি দেশে যাব, তুমি চিন্তা ভাবনা করো না, টেনশন করো না, আমি দেখি কী করা যায়। তা বন্ধুর সাথে আলোচনা করার পরে আমার বন্ধু তখন আমাকে বললো যে একটা কাজ কর শান্ত, আমি আমার আব্বুর সাথে আলোচনা করছি, আমার আব্বু বলছে তোর আব্বার নামে একটা মেন্টাল সার্টিফিকেট বের করবে এবং ওই মেন্টাল সার্টিফিকেটটা দিয়ে তোর আব্বার নামে থানাতে একটা মামলা করে রাখবে এবং মানে থানাতে একটা জিটি করে রাখবে আর কি, মেন্টাল সার্টিফিকেটটা দিয়ে, এবং জিটি করে রাখার পরে তোর বাবা আর কোনো সয় সম্পত্তি বিক্রি করতে পারবে না, আর যদি বিক্রি করেও এটা গ্র্যান্টেড হবে না। তোর আব্বার নামে তুই একটা মেন্টাল সার্টিফিকেট বের কর। পরে আমি বললাম যে আমি তো এখন ফ্রান্সে, আমি কেমনি মেন্টাল সার্টিফিকেট বের করবো, আমার দ্বারা তো এটা সম্ভব না, তুই যদি পারিস আমাকে একটু সাহায্য কর। আমার এই বন্ধু তখন বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি আমার আব্বুর সাথে কথা বলে তোর আব্বুর মানে মেন্টাল সার্টিফিকেট বের করার ব্যবস্থা করব। এরপর আমার বন্ধু আমার বাবার মেন্টাল সার্টিফিকেট বের করে কেমনে সার্টিফিকেট বের করে আমার বন্ধুর বাবাই তখন সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে আমার আব্বার নামে জিডি করে দেয়, মানে আমার আব্বা যে তার টোটালি কোনো সম্পদ বিক্রি করতে না পারে। মানে সরকারের খাতে আমার আব্বাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে, আমার আব্বা পাগল এবং তার দলিলপত্র বা তার এগুলোতে কোনো রকমের গ্র্যান্টেড হবে না। দেন এবার আমার আব্বা কোনো সয় সম্পত্তি বিক্রি করতে পারে না, আব্বার সম্পত্তি বিক্রি করতে পারে না। আমার কাছে তখন খবর চলে আসে, মানে আর আব্বা জায়গা বিক্রি করতে পারে না এবং বিক্রি করতে গেলে আব্বু তখন বিপদে পড়ে। হ্যাঁ, আব্বু আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে যে দেখ তোর 2টা পায়ে ধরি বাবা, তোর তো আমি অনেক টাকা পয়সা দিছি, অন্তত আমার টাকাগুলো আমাকে ফিরে দে, আমি তোর মায়ের চিকিৎসা করি। আমার কথা হচ্ছে ওই সৎ মায়ের চিকিৎসা আমি জীবনেও করবো না। আমি চাই এই মহিলা মরে যাক, এই মহিলা মরে গেলে আমার জন্য ভালো, আমি দেশে গিয়ে সবার সামনে বুক ফুলিয়ে চলতে পারবো, আমার ইজ্জত সম্মান ঠিক থাকবে, আমি এমনি কাউকে মুখ দেখাইতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, আমার মান সম্মান সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এই মহিলা থাকলে আমি শেষ। তো এই মহিলা মরে যাক, এই মহিলা মরে গেলে আমি দেশে ভালো করে যেতে পারবো এবং আমার বউয়ের সাথে ঝগড়া অন্তত করার মতো মানুষ থাকবে না। কারণ এই মহিলা আমার সাথে আমার বউয়ের সাথে খুব ঝগড়া করে, আমার বউয়ের গায়ে হাত তোলে, আমার বউয়ের সাথে খারাপ ভাষায় কথাবার্তা বলে, এই মহিলা মরে যাক, আমি টাকা দিব না। শেষ পর্যন্ত আমার আব্বু মানুষের কাছেও চায় কেমনে শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে টাকা জোগাইতে মানে মানুষের কাছ থেকে টাকা জোগাড় করতে এক পর্যায়ে আমার সৎমা মারা যায়। আমার সৎমা মারা যায় এবং সৎমা মারা যাওয়াতে আমার আব্বা খুবই মর্মাহত হয়, খুবই কান্নাকাটি করে এবং প্রচণ্ড লেভেলের আমার আব্বু কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে। তো সৎমা মারা যায় এবং সৎমা মারা যাওয়ার পর আমার আব্বা একদম মসজিদমুখী হয়ে যায়, বেশিরভাগ সময় মসজিদে থাকে, মসজিদ থেকে খুব কম আসে এবং আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর পথে আব্বু মানে পরিপূর্ণভাবে চলে গেছে। আমার বউ তখন বলে তোমার আব্বু এরকম হয়ে গেছে,
কারোর সাথে খুব বেশি কথা বলে না, সবসময় মসজিদের পক্ষেই থাকে, মসজিদ নিয়ে পড়ে থাকে, বাড়িঘরেও খুব একটা আসে না। আমি বললাম যে ঠিক আছে, আব্বা বাড়িঘরে আসার দরকার নেই, মসজিদ নিয়ে পড়ে থাকুক, এবং এই নিয়ে তোমার কোনো কিছু টেনশন করার দরকার নেই, তুমি এটা নিয়ে টেনশন করো না। যাই হোক, এভাবে তখন সময়গুলো কাটতেছে। তা আমি তো এখন ধরেন ফ্রান্সে পড়ে আছি, কোনোভাবে দেশেও আসতে পারি না, কাগজপত্রও নাই, এবং দেশে আমি একবারে গেলে আবার আসতে পারবো না। তো এখন এই বিষয়টা তো আসলে মানে নিজের যেই যৌবন আছে বা যৌবন তো আর এটা মানে না, শারীরিক চাহিদা যেটা আছে সেটা তো আর এটা মানে না যে দেশে যাইতে পারতেছি না, কাগজপত্র নাই। তো তখন আমি ওই যে ফ্রান্সে যেখানে আমি যেই রেস্টুরেন্টে মানে যেই ইয়েতে থাকতাম আর কি, যেখানে চাকরি করতাম যেই বাঙালি ভাইয়ের, তো সেখানে ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়েটা তখন আমার ভাল লাগে। তা মেয়েটারে ভাল লাগে বলতে এরকম, মেয়েটা আমাদের সাথেই থাকতো, ওর বাবার রেস্টুরেন্টটা মোটামুটি অতটা বড় ছিল না, মোটামুটি ছোটো আকারেরই ছিল। তো মেয়েটা আমাদের সাথেও থাকতো, মাঝে মাঝে কাজ টাজ করতো রেস্টুরেন্টে, এবং বাকি সময় সে কি পড়াশোনা করতো না ফ্যামিলিতে থাকতো জানি না, বাট এই মেয়েটাকে আমার ভালো লাগে। আমি যখনই তার দিকে তাকাই বা যখনই তার সাথে কথা বলি, আমার ভিতরে তখন যেন একটু ভালো লাগে কাজ করে। মেয়েটারও মোটামুটি অনেক বয়স হয়েছে, তা ওরও আসলে ওরকম বিয়ে শাদী হয় নাই। তা বিয়ে শাদী হয় না, এভাবে মেয়েটাকে 1 দিন 2 দিন 3 দিন এভাবে দেখতে দেখতে একবার যে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার রেস্টুরেন্টে যে অন্য ছেলেগুলো আছে যারা কাজ করে, ওদের সবার কাছে বললাম যে আমার কথা হচ্ছে আমি এই মেয়েটার সাথে কোনো না কোনোভাবে যদি একটা সম্পর্ক তৈরি করি, জাস্ট সময় কাটানোর জন্য আর কি। আমার বাড়িতে তো বউ আছেই, তা বউ তো আমার আছেই, তা বউ তো বউর জায়গায় পড়ে আসছে, আমি মেয়েটার সাথে জাস্ট সময় কাটাবো আর কি, বিয়ে তো করবো না, সময় কাটাবো, এবং আমার যে শারীরিক চাহিদাটা আছে ওই শারীরিক চাহিদাটা মিটাবো। কারণ এখানে হোটেলেও যাওয়া যায় না, ফ্রান্সে বা ওই দেশগুলোতে হোটেলগুলোতে অনেক টাকা মানে অনেক ডলার দিতে হয়। দেখা যায় যে পরিমাণের বেতন পাই সেই সব টাকায় চলে যাবে ওই খারাপ জায়গায় যদি আমি যাই। তা আমাকে এই মেয়েটাকে দিয়ে অন্তত সময়টা কাটানোর জন্য আমি তখন আস্তে আস্তে তার সাথে একটা রিলেশন করার জন্য, মানে একটা রিলেশন তৈরি করার জন্য চেষ্টা করি। এভাবে অনেক দিন কেটে যায়, কোনোভাবেই তার সাথে ওভাবে কোনো সম্পর্ক তৈরি করতে পারি না। এদিক দিয়ে বউর সাথেও কথা বলি, বাট আমি তখন সমস্ত টাকাগুলো যদিও যা পরিমাণে টাকা হচ্ছে, বাট ওই টাকাগুলো আমি তো নিজের অ্যাকাউন্টে রাখতেছি, নিজের কাছে রাখতেছি। আমি কিন্তু টাকা কাউরে দিইও না বা কারোর সাথে আমি কোনো রকমের কথাবার্তা বলি না, সমস্ত টাকা পয়সাগুলো আমি তখন আমার কাছে রাখি। আমার বউর সাথে কথাবার্তা বলি, আব্বার সাথে তো কথাই হয় না টোটালি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন তখন কেটে যায়। এরই মাঝে আমি তখন পরিপূর্ণভাবে ওই নাহিদার মাঝে জড়িয়ে পড়ি, নাহিদার সাথে কথা বলি, নাহিদার সাথে দেখা হয়, অনেক খুব ভালো একটা সম্পর্ক নাহিদার সাথে হচ্ছে। এইভাবে কিছুদিন কাটাবার একদম নাহিদার সাথে পার্সোনালি বসে ওর লাইফস্টাইল সম্বন্ধে জানি, যে কীভাবে ও এখানে আসছে বা কীভাবে ওর অবস্থা সম্বন্ধে জানতে পারার পরে যেটা বুঝলাম, আমি যে রেস্টুরেন্টে চাকরি করি ও মূলত ওই রেস্টুরেন্টের মালিকের মেয়ে না, মানে রেস্টুরেন্টের শালি, মানে রেস্টুরেন্টের মালিকের শালির মেয়ে হচ্ছে এটা নাহিদা। তো শালির মেয়ে হওয়াতে সম্পর্কে হচ্ছে নাহিদা ওনার খালু হয়। তো মেয়েটা যেহেতু অনেক বছর ধরে এখানে আসে, ওই আমার মালিককে বাবা বলে ডাকে, যিনি আমার বাংলাদেশি মালিককে বাবা বলে ডাকে। তো এখানে পড়ে আসে। এভাবে আমি তখন বললাম যে তোমার বিয়ে শাদী নিয়ে বা কী, ও তখন বলে আমার কাগজপত্র হচ্ছে না, মানে এই লোকে মানে মেয়ে পরিচয় দিয়ে নাকি কেমনে তাকে আনছে, মেয়ে পরিচয় দিয়ে আনার পরে যখন কাগজপত্র জমা দিছে ওইখানে কোনো একটা ভেজাল লাগছে, ভেজাল লাগার কারণে তার ডকুমেন্টগুলো হচ্ছে না, কাগজপত্রগুলো হচ্ছে না, যার জন্য সে দেশেও যেতে পারতেছে না, এবং এখানেও তার ওরকমভাবে কাউকে ভালো লাগে না, কাউকে বিয়েও করতে পারতেছে না। পরে আমার কাছে যেটা মনে হলো যে তাহলে তো ঠিকই আছে, তার বর্তমানে যেই সমস্যা, মানে আমার যে সমস্যা, মানে আমাদের দুটো সমস্যা তো একই, আমিও দেশে যেতে পারতেছি না, আমার বউ আছে, আমার বউর কাছে আমি যেতে পারতেছি না, আমারও এদিক দিয়ে সমস্যা, এবং একইভাবে মেয়েটারও সমস্যা, সে এখানে থাকতে পারতেছে না, এখানে সে লিগেল এন্ট্রি নিতে, মানে লিগেলভাবে কাগজপত্র করতে পারতেছে না, কারণ তার বাবা নিয়ে সমস্যা হয়ে গেছে। তো এখন ওই মেয়েটা তখন অসহায় আর কি। তখন আমি তারে বললাম যে দেখো, তুমি তো এখানে যদি এখানকার কোনো সিটিজেনকে বিয়ে করো বা এখানকার কোনো লোককে বিয়ে করো, তাহলে তো তোমার কাগজপত্র হয়ে যাবে সহজে। আমাকে বল, আমি যদি এখানকার কোনো ইলিগেলি লোককেও বিয়ে করি তাতেও কিন্তু আমার সমস্যা নাই, আমার কাগজপত্র হয়ে যাবে, ওই লোকটারও কাগজপত্র হয়ে যাবে। আমি যদি বিয়ে করে আমাদের কাগজপত্র সরকারের কাছে জমা দিই, তাহলে আমাদের দুজনের কাগজপত্র খুব সহজে হয়ে যাবে। তো এরকম করে মেয়েটা তখন আমাকে বললো। তাই এইভাবে আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার সাথে মাঝে মাঝে কথাবার্তা বলবো, তোমার সাথে আমার সাথে তুমি কথাবার্তা বলো, মানে দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি করি। মাঝে মাঝে কথাবার্তা বলি, ফোনে কথা বলি, বা রেস্টুরেন্টে যখন কাজ করে একসাথে দুজনে কাজ করি। এইভাবে কাজ করতে 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 দুজনের মাঝে মোটামুটি এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে সম্পর্ক, এটাকে আসলে ভালোবাসার সম্পর্ক বলবো কিনা জানি না, বাট কেমন জানি একটা মোটামুটি এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে অলওয়েজ আমার সাথে কথা বলে, আমিও ওর সাথে কথা বলি, দুজনের মাঝে একটু মানে টুকিটাকি প্রেম ভালোবাসা হয়ে যায়। এবং সেই জায়গা থেকে হঠাৎ করে মেয়েটার কাগজপত্র ঠিক হয়ে যায়। মানে হঠাৎ করে কাগজপত্র ঠিক হয়, এবং কাগজপত্র ঠিক যখন হয়ে যায়, মানে ওর এত বছর পর্যন্ত কিছু হচ্ছিল না। আমার সাথে রিলেশনটাতে যাওয়ার কয়েকটা মাস পরেই
ওর তখন কাগজপত্র ঠিক হয় এবং কাগজপত্র ঠিক হওয়ার পরে ওর তখন বলতেছে, মানে ওর খালু তখন বলতেছে যে ওকে দেশে পাঠিয়ে দিবে এবং দেশে পাঠিয়ে দিয়ে বিয়ে শাদী করে বাংলাদেশ থেকে একটা ভালো ছেলে নিয়ে আসবে, এনে রেস্টুরেন্টে বসাবে। তা ওরকম করে উনিও বলতেছে। পরে আমার ভিতরে তখন হঠাৎ করে মনে হলো, ওই সময় কিন্তু আমার ওই মেয়েটার সাথে, নাদিয়ার সাথে পরিপূর্ণভাবে, মানে নাহিদার সাথে পরিপূর্ণভাবে রিলেশন চলতেছে, সম্পূর্ণভাবে রিলেশনে আমি আছি। তাই আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, মানে কোন ওয়েতে চেষ্টা করলে আমার ওকে পাওয়া যায়। পরে আমি নাহিদারে বললাম যে নাহিদা, তো আমরা তো দুজনেই রিলেশনে আছি। নাহিদা কিন্তু জানে না যে আমি বাংলাদেশে বিয়ে করছি বা আমার বউ আছে। তা আমি বললাম যে আমরা তো রিলেশনে আছি, তা তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো আমার কাগজপত্রটাও হয়, আমি তোমার খালুর দোকানে আছি, সেখানে আমিও থাকতে পারি, আমাদের একটা মানে ছোটোখাটো একটা সংসার হবে, তুমি আমাকে বিয়ে করে ফেলো। এটা ওকে আমি বলতেছি। বলার পর আমাকে বলতেছে, খালু তো বলছিল দেশে পাঠাবে, দেশে গিয়ে ওইখান থেকে দেখে শুনে একটা ভালো ছেলেকে বিয়ে করে নিয়ে আসার জন্য। এখন তোমাকে বিয়ে করবে, এটা কি খালু মানবে? আমি বলি, তোমার খালু মানবে কি মানবে না এটা তো দেখার বিষয় না, চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আর আমার টার্গেটটা হচ্ছে এইটা, আমার নিজের কাগজপত্র হতে যে সময়টা লাগবে আর কি। তো এই মেয়েটার যেহেতু সবেমাত্র কাগজপত্র হয়েছে, সব কিছু ঠিক হয়েছে, আমি এই মেয়েটাকে বিয়ে করলে খুব দ্রুত দেশে যেতে পারবো, এবং আমি মোটামুটি একটা ভালো একটা জায়গার ভিতরে চলে যেতে পারবো। আমি দেশে গিয়ে পরে আমার বউকে নিয়ে আসবো, আমার বউকে এনে আমি নাহিদাকে ছেড়ে দিব। মানে এটা ছিল আমার পরিকল্পনা আর কি। আমি দেশে যাব, দেশে গিয়ে নাহিদাকে, আমার বউকে বিয়ে করে আনবো, মনিকে এনে আমি নাহিদাকে ছেড়ে দিব। নাহিদা দেখতে শুনতে যেমনই হোক, কিন্তু আমার বউ মনির মতো না। আমার মনি কিন্তু অনেক সুন্দর এবং লম্বা টম্বা, সর্বদিক থেকে খুবই সুন্দর। নাহিদা কিন্তু আসলে, নাহিদার বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, এবং নাহিদা কিন্তু অতটা ভালো না, মানে মোটামুটি চলে আর কি, মোটামুটিভাবে। তাই আমি তো ওই মনিরকে ভালোবাসি, দেন আমি মনিকে আনার জন্য তখন আমি নাহিদার সাথে একটা মিথ্যে প্রেমের সম্পর্কে জড়াই, এবং কাগজপত্র ঠিক করার জন্য আমি তখন নাহিদাকে বিয়েও করে ফেলি গোপনে। এবং বিয়ে করার পরে ওই সময় থেকে নাহিদার খালু বারবার বলতেছে যে তুই দেশে যা, এবং দেশে গিয়ে বিয়ে শাদী করে একটা ভালো ছেলে নিয়ে আয়, আমি তোর জন্য তোর খালাকে বলছি ছেলে দেখার জন্য, এটা ওইটা অনেক কিছু বলে। অ্যান্ড বলার একটা পর্যায়ে নাহিদা তখন ওর খালুকে বলে দেয় যে আমি তো এরকম শান্তকে বিয়ে করছি, এমনভাবে বলে। তো আমাকে বিয়ে করছে শোনার পরে মালিক তখন খুব খুশি হয়, মানে রাগ করে না, বলে যে ঠিক আছে, শান্ত তো আমার দোকানেই আছে এবং ও তো দেখতে শুনতে ভালো, সমস্যা নয়, সর্বদিক থেকে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আমি এটাতে মেনে নিয়েছি। মালিক তখন এক কথায় মেনে নেয়, এবং মেনে নেওয়ার পরে তখন আমি নাহিদার সাথে সংসার করি, এক ঘরে থাকি। তো এক ঘরে থাকতেছি, খুবভাবে দুজনের মাঝে সম্পর্ক, দোকানে আসতেছি, দোকানের ক্যাশ সামলাচ্ছি, সব কিছু আমি দেখতেছি, বাট আমার মনটা কিন্তু সবসময় মনির জন্য পড়ে আছে। মানে ভালোবাসা যেটা বলবেন, মানে মনের যে টানটা, মনের যে ভালোবাসাটা, ওই ভালোবাসাটা কিন্তু সম্পূর্ণ মনির জন্যই আছে। নাহিদার জন্য কিন্তু আমার অতটা ভালোবাসা নাই। এমনি থাকতেছি, ফিজিক্যাল সম্পর্ক করতেছি, ওগুলাই, কিন্তু ভালোবাসা নাই। এরকম করে সময়গুলো কাটাতে তো নাহিদের সাথে যেহেতু এক ঘরে এক জায়গায় থাকতেছি, অনেক সময় ফেসবুক বা এটা ওইটা বিভিন্নভাবে আমি নাহিদার সাথে কথাবার্তা বলি। এভাবে কথাবার্তা বলতে বলতে নাহিদা তখন মানে আমার সাথে তার ফেসবুকে, মানে আমার ফেসবুকে না, তার ফেসবুকে সে কিছু ছবি আপলোড করে, বা কেমনে এই জিনিসগুলো, মানে আমি জানি না, আমার বউ সম্ভবত কোনোটা বিষয় জেনে যায়, মানে মনি কোনোটা বিষয় জানে, এবং জানার পরে মনি আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে। এবং আমার কাছে যেটা মনে হলো আর কি, মানে মেয়ে মানুষ তো, তার কথার ধরনে যেটা বুঝছি আমি, যে ও আসলে আমাকে ডাউট করে। আমি ওই দেশে, মানে ফ্রান্সে আমি বিয়ে করছি কি করি নাই ওইটা বড় কথা না, কিন্তু মনি আমাকে খুব ডাউট করে, আমাকে প্রচুর ডাউট করে, আমার সাথে খুব বেশি কথা বলতে চায় না, এবং সে বুঝে যে আমার মাঝে অন্য কেউ আছে, এটা বুঝে গেছে। তো তখন আমি দেখলাম যে মনি আমার সাথে কথা বলেন, আমার কাছ থেকে দূরে থাকে, এবং আমার সাথে খুব বেশি ক্লোজ হতে চায় না, মানে কেমন জানি আমার প্রতি একটা সে স্পেস তৈরি করে ফেলেছে, মানে বড় আকারের একটা স্পেস সে তৈরি করেছে। আমি কথা বলতে চাইলেও সে আমার সাথে কথা বলতে চাইতো না, আমার কাছ থেকে দূরে থাকতো, এবং তখন নিজের মাঝে অনেকটা খারাপ লাগা কাজ করতে আসে, কি ও আমার সাথে এরকমটা করবে কেন, এবং ও আমার সাথে এরকমটা করার তো কথা না। অ্যান্ড তখন দেখলাম যে মনি যখন আমার সাথে এরকমটা করতেছে, আমি তখন আমার আব্বুর সাথে পুনরায় আবারও কথা বলতে শুরু করি। আমার আব্বুর ফোন নাম্বার আমার কাছে ছিল না, আমি এলাকার অন্য লোককে ফোন করে আব্বুর ফোন নাম্বার নেই, এবং আব্বুর ফোন নাম্বার নিয়ে আব্বুর সাথে কথাবার্তা বলে আব্বুর কাছে কান্নাকাটি করে, যাবো এমন এমন ঘটনা, তুমি আমার উপর রাগ করো বা যা করো, আমি তোমাকে জমি বিক্রি করতে দিই নাই, বা আমিও টাকা পাঠাই নাই। এখন মৃত্যু যার যেভাবে আছে ওভাবেই তো হবে, তুমি তো আর মৃত্যু ঠেকাইতে পারবা না। হয়তো আল্লাহ তাআলা আমার সৎ মেয়ের মৃত্যুটা এই টিউমারের মাধ্যমে রাখছে, যার জন্য আমার সৎ মা ওভাবে মারা গেছে। তো বাবা, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি মন খারাপ করো না, এবং মন খারাপ না করে, আব্বা আমি এরকম একটা বিপদে পড়ছি, এখন কি করবো তুমি আমাকে বলো। বিপদে পড়ছি বলতে এইটা, আমি আমার আব্বাকে যথেষ্ট পরিমাণে আমি বিশ্বাস করি বলে আমি ওই নাহিদার কথা তারপর আব্বার কাছে বলি নাই, শুধু বলেছি যে এরকম তোমাদের বৌমা আমার সাথে এরকম করতেছে, আমি কি করব। তেন আমার আব্বা আমাকে বলতেছে, তোর তো আমি আগেই বললাম যে তুই দেশে আয়, কারণ দেশে না থাকলে আজকে বিয়ে করে গেলি এতগুলা বছর, একদিন দুই দিন না, যে এতগুলো বছর কীভাবে একটা বউ থাকে স্বামী ছাড়া, এটা তো কোনো মেয়েই থাকবে না।
তারপরেও তোর বউটা ভালো অ্যান্ড বউটা ভালো দেখে পড়ে আছে, তো তুই এখন যেটা বলতেছিস এটা আমি কি করব। আমি তখন বললাম যে আব্বা ওর অন্য কোথাও রিলেশন আছে কিনা একটু খোঁজখবর নিয়ে দেখো, নিলেও আমার সাথে কথা বলতে চায় না কেন, কেন আমার কাছ থেকে দূরে থাকে, আমি ফোন করলে আমার সাথে কথা বলে না, 1 মিনিট 2 মিনিট কথা বলে ফোন কেটে দেয়, ইগনোর করে, কলের পর কল দিলেও কল রিসিভ করতে চায় না। মানে আমার কাছে যেটা মনে হয় কি আব্বু, ওর মনে হয় কারো না কারোর সাথে কোনো সম্পর্ক আছে, এবং কারো না কারোর সাথে সম্পর্ক আছে এই জন্য আমার সাথে কথা বলতে চায় না। তুমি একটু ভালো করে যাচাই বাছাই করে আমাকে একটু জানাও। আমার আব্বা তখন বলতেছে আচ্ছা সমস্যা নাই, তুই আমাকে যেটা বললি আমি এটা দেখবো। আব্বা এটাই বলেছে আমি এটা দেখবো, দেখে শুনে তোকে জানাবো। তা এই কথাই আমার আব্বুর সাথে হলো। এরপরে আমি ওই আগের মতোই ওকে ফোন দিই, আর নাহিদে কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না। মানে নাহিদা বুঝেই না যে মনির সাথে আমার কোনো সম্পর্ক, বা দেশে আমি একটা বিয়ে করছি, দেশে আমার বউ আছে। নাহিদ এই বিষয়গুলো কোনো কিছুই বোঝে না, ও ওর মতো করে আমার সাথে আছে এবং মনির সাথে আমি এভাবে ফোনে আসি। অ্যান্ড কিছুদিন পরে আমার আব্বু হঠাৎ করে আমাকে বলতেছে যে বাবারে শান্ত, আমি তোকে বারবার বলছি তুই দেশে আয় দেশে আয়, তুই তো বাবার কথা শুনলি না, দেশেও আসলি না, তুই তো মনে হয় তোর বউকে হারাবি। এই কথা আমার আব্বু আমারে বলতেছে। আমি তখন বললাম যে আব্বু কী বলো, আমি আমার বউকে হারাবো মানে? আমার বউ কি করছে, মানে বউকে কেন হারাবো? আমার আব্বা তখন বলতেছে সর্বনাশ হয়ে গেছে, তোর বউ তো চেয়ারম্যানের ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে। আমাদের এলাকার প্রাক্তন চেয়ারম্যান নাবিল চেয়ারম্যান, তো নাবিল চেয়ারম্যানের ছেলের সাথে নাকি আমার বউর পরকীয় সম্পর্ক হয়ে গেছে। আমি তখন বললাম যে আব্বা ঠিকই বলো তুমি। আমার আব্বা বলে হ্যাঁ, ওই ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে এবং তোর বউ ওই ছেলের সাথে কথাবার্তা বলে। আমি তো বাড়িতে খুব একটা আসি না, আমি তো বেশিরভাগ সময় মসজিদে থাকি, নামাজ নিয়ে থাকি। তা এখন আমি এলাকার লোকজন আশেপাশের কয়েকজনের সাথে কথা বললাম এবং আমিও 2টা দিন বাড়িতে ছিলাম, এবং 2 দিন বাড়িতে থাকার পর যেটা বুঝলাম যে হ্যাঁ তোর বউ এরকম ওই চেয়ারম্যানের ছেলের সাথে সম্পর্কে জড়াই গেছে। চেয়ারম্যানের ছেলে আসে যায় এবং যে কোনো সময় এদের মাঝে অনেক ধরনের খারাপ সম্পর্কও হচ্ছে। এটা শোনার পরে মানে আমি তখন আর দুনিয়াতে না। আব্বা এটা কী বলো, তুমি ওরা মারলা না কেন? আমার আব্বা বললো আমি কেন মারবো, এন ও একা বাড়িতে থাকে, একা ঘরে থাকে, তো এরকম তো হতেই পারে। তখন মনটা খুব খারাপ হয়ে গেল ভাই। আমি নাহিদার সাথে যদিও থাকি, আমি বারবারই বলি আমার মনটা মনির জন্য কাঁদে। আমি মন থেকে মনিকে ভালোবাসছি এবং মনিকে কখনো দেখি নাই, তার শরীর স্পর্শ করে নেই, কিন্তু তারপর আমার সমস্ত ভালোবাসা কিন্তু মনির জন্যই। এটা শোনার পর আমি তখন পাগল হয়ে যাই, কী করা যায় কী করা যায়, আমি কী করতে পারি? আমার আব্বা বলে একটাই উপায় আছে, তুই দেশে আয়, এবং দেশে আসলে পরে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে বিদেশে বসে সব কিছু ঠিক করা যায় না। আমি এভাবে আরও কয়েকটা মাস কাটে, প্রায় 3 থেকে 4 মাসের মতো কাটে, এবং 3-4 মাস পরে হঠাৎ করে আমার আব্বা আমাকে বলে যে তুই আসলি না দেশে, যা গেছে তুই তোর বউরে হারাইছস। আমি বললাম আমি আমার বউরে হারাইছি মানে? আমার আব্বা বলে হ্যাঁ তোর বউ এখন প্রেগনেন্ট। কী বলো তুমি, আমার বউ প্রেগনেন্ট? আমার আব্বা বলে হ্যাঁ তোর বউ প্রেগনেন্ট, তোর বউর পেটে বাচ্চা আছে। বাইরে এটা শোনার পরে আমার কাছে মনে হলো যেন আমার পুরো পৃথিবীটা তখন অন্ধকার হয়ে গেল, যে আমি দুনিয়াতে সব কিছুর ভাগ সবাইকে দিতে পারলেও আমি মনির ভাগটা কাউকে দিতে পারবো না। কারণ ওকে আমি মোবাইলের ডিসপ্লেতে দেখে এতটাই ভালোবাসছি যে ওকে ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি তখন আমার আব্বুর কাছে কান্নাকাটি শুরু করছি যে আব্বু এটা হতে পারে না। আমার আব্বু বলে যাই হোক, বাচ্চা তো এখনও পেটে আছে, তা বাচ্চা যেহেতু পেটে আছে তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি দেশে আয় এবং দেশে এসে কিছু একটা কর। ওই সময় কিন্তু আমার কাগজপত্রও হয় নাই। আমি বারবার নাহিদাকে বলছি যে নাহিদা তুমি আমাকে একটা ডকুমেন্ট দাও, আমি দেশে যাই, আমি দেশে গিয়ে চলে আসবো। তুমি আমাকে একটা টেম্পোরারি ডকুমেন্ট দাও, তোমার ডকুমেন্টে আমি যেতে পারবো। তুমি আমাকে একটা ডকুমেন্ট দাও, আমি দেশে যাই এবং দেশে গিয়ে আমি দেশ থেকে আবার চলে আসবো। আমার দেশে একটু ঝামেলা হয়েছে, আমার জায়গায় সম্পত্তি নিয়ে আমার আব্বুর সাথে একটু ঝামেলা হয়েছে, এগুলো বলতেছিলাম। তো নাহিদা আমাকে তখন দেশে পাঠাচ্ছে না। ও বলে আমাদের বেবি হোক, আমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তুমি দেশে যাবা, এর আগে যেতে পারবে না। তা বাচ্চা কাচ্চা হইলে দেশে যাবো, এর আগে যেতে পারবো না, এটা কী ধরনের কথা? এরকম করেই তখন সময়গুলো কাটতেছে, বারবার এরকম করেই সময়গুলো কাটতেছে। আর এদিক দিয়ে আমার আব্বা আমাকে বারবার ফোন দিতে আছে যে শান্ত তাড়াতাড়ি তোর বউকে হারাবি, তোর বউ কিন্তু চলে যাবে। আমি বলি আব্বা ওর পেটে বাচ্চা হয়েছে সমস্যা নাই, ওর বাচ্চা যদি দুনিয়াতেও আসে তাহলে বাবা তুমি ওকে যাইতে দিবা না। আমার আব্বা বলে ঠিক আছে আমি যাইতে দিব না, কিন্তু এখন তোরে তো লাগবে, এখন বাচ্চা যদি হয়ে যায় তাহলে বাচ্চার বাবার পরিচয় কী হবে? আমি বলি আমি ওই চেয়ারম্যানের 14 গোষ্ঠীর আমি জেল খাটাবো, আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আমি বাচ্চার ডিএনএ টেস্ট করাবো এবং চেয়ারম্যানের ছেলের সাথে আমি ডিএনএ টেস্ট করে আমি চেয়ারম্যানগিরি আমি বের করে ছাড়বো। আব্বা তুমি চিন্তা করো না, তুমি শুধু আল্লাহ করো আমি সুস্থভাবে দেশে গিয়ে পৌঁছাইতে পারি। এভাবে সময়গুলো কাটতেছে, কিন্তু এদিক দিয়ে নাহিদা আমাকে কোনোভাবেই দেশে যাওয়ার কোনো সুযোগ করে দিচ্ছে না। নাহিদের ব্যাপার আমি যেতেও পারি না, কারণ আমার গেলে তো আমি আর ফিরে আসতে পারবো না। এরকম করতে করতে অনেকগুলো মাস সেখানে কেটে গেল এবং অনেকগুলো মাসের একটা পর্যায়ে আমি জানতে পারলাম যে আমার শান্তার ঘরে নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, একটা মেয়ে বাবু হয়েছে এবং শান্তা এটাকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতেছে এবং এই মেয়েটাকে শান্তা দেশের মানে কোথাও পাঠাই দিবে, মানে ওর মায়ের বাড়িতে বা এখানে ওইখানে দিয়ে দিবে,
এগুলো আমার আব্বা আমাকে বলতেছে। আমি বললাম, আব্বা ওকে বিয়ে করছে? আমার আব্বা বলে, বিয়ে করে নাই, কিন্তু অলওয়েজে তাদের মাঝে যাওয়া আসা হচ্ছে এবং সন্তানও হয়ে গেছে, সন্তান তারা নষ্টও করতে পারেনি, আমি সন্তান নষ্ট করার সুযোগ দেই নেই। তোর বউরা আমি ঘরের বাইরে যেতে দিই না, ঘরের ভিতরে আটকে রাখছি, বাধ্য হয়ে সন্তান হয়েছে। এখন তোর বউ আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, যা বা যা হবার তা হয়েছে, এখন সন্তানটাকে আপনি কোথাও দিয়ে দেন বা কিছু একটা করেন, আমি আপনার ছেলের সংসার করবো। আমি ওই চেয়ারম্যানের ছেলের সংসার করবো না, চেয়ারম্যানের ছেলে মানুষ বানানো, নেশা করে এই করে ওই করে। আমি বললাম যে আব্বা আপনি ওরা আটকে রাখেন, আপনি ওরা যাইতে দিন না, আমি ওরও 12টা বাজাবো, চেয়ারম্যানের 12টাও বাজাবো, আমি আসতেছি। এরকম করতে করতে লাস্ট পর্যন্ত নাহিদা আমাকে যাওয়ার অনুমতি দেয় এবং নাহিদার যে দোকানে আমি চাকরি করতাম ওই কাকাও আমাকে যাওয়ার অনুমতি দেয়। মাশাআল্লাহ সব কিছু ঠিক হয় এবং সব কিছু ঠিক হওয়ার পরেই আমি তখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিই এবং আমি বাংলাদেশে যাই। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের গাইবান্ধার আসলে অত মানুষ ফ্রান্সে নাই বা বিদেশেও বেশিরভাগ মানুষ থাকে না, তারা বেশিরভাগই গ্রামে থাকে। তা আমি তখন ওইখান থেকে একেই একটা গাড়ি ভাড়া করে আমি তখন আমার গ্রামে যাই। রাত 2টা বাজে আমি আমার বাড়িতে যাই। আব্বা মসজিদে থাকে, মসজিদে যাই, আব্বুর সাথে দেখা, আব্বা আমাকে জ্বরে ধরে কান্নাকাটি করে, আমি আব্বুর কাছ থেকে কান্নাকাটি করি। আমি বললাম যে ও কোথায়? আমার আব্বা বলে ও ঘরে আছে। এখন ও বলতেছে যা হবার তা হয়েছে, বাচ্চাটাও নষ্ট করে দিবে বা বাচ্চাটা যেখানে খুশি সেখানে দিয়ে দিবে বা ইতিমখানা বা এই জায়গায় ওই জায়গায় দিয়ে দিবে, বাচ্চা যেহেতু হয়ে গেছে অ্যান্ড তুই হচ্ছে তোর বউরে মেনে নে, হয় বাচ্চা সহ মেনে নে, তাহলে বাচ্চা সে তার মায়ের কাছে দিয়ে দিবে, তোর বউ তোরে ভালোবাসে, তোকে ছেড়ে যাবে না। এটা আমার আব্বা আমাকে বলতেছে। আমি বললাম আমার বউকে আমিই রাখবো, তবে চেয়ারম্যানের ছেলে কেন এত বড় কাজ করলো, এজন্য ওকে শাস্তি পেতে হবে, ওকে আমি এভাবে ছাড়বো না। বাড়িতে গেছি আমি তখন ওই রুমেও যাইনি, ওই রুমে বাচ্চা আসো, বাচ্চা নিয়েও বসে আছে, ওই রুমে আমি যাইনি। আমার আব্বার রুমে আব্বার সাথে ঘুমাইলাম। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠছি। ওঠার পরে আমি আর আব্বু তখন ফজরের নামাজটা পড়ছি। ফজরের নামাজ পড়ার পর আব্বু আমাকে বলে একটা কাজ কর, গ্রামের মানুষ ডাক, গ্রামের সব মানুষকে ডেকে চেয়ারম্যানের ভাইয়ের নামে সালিশ বসা। যেহেতু এটা সবাই জেনে গেছে যে সে তোর বউয়ের পেটে তোর বউয়ের বাচ্চা হয়েছে, তুই বিদেশে, তাহলে তো এটার বিষয়টা গোপনে নাই। তা চেয়ারম্যানের ছেলেরা আমি বারবার মানা করছি আমার বাড়িতে না আসার জন্য, আমার বাড়িতে না ঢোকার জন্য বারবার মানা করছি। সেই সম্ভবত তোর বউরে কোনো তাবিজ তোমান করছে, তোর বউ অনেক ভালো ছিল, মনে হয় কোনো তাবিজ তোমান করে এটা ওইটা খাওয়াটাও তোর বউরে পাগল বানায় তোর বউর সাথে অবৈধ সম্পর্ক করছে। তা না হলে কিন্তু তোর বউ এরকম না। আর তোর বউ যদি এরকমই হবে তাহলে তোর বউ এখনও যাচ্ছে না কেন চেয়ারম্যানের ছেলের কাছে? তোর কাছেই তো পড়ে আছে। তার মানে ওরে মনে হয় কিছু খাওয়াই দিছে, কিছু টরাইয়া ওর ব্রেনটারে নষ্ট করে দিছে এবং ব্রেনটারে নষ্ট করে দিয়ে চেয়ারম্যানের ছেলে ওরে ভাওটাও দিয়ে এগুলো করছে। এখন তুই এটার একটা সুস্থ বিচার করে দিবি, আমার আব্বা আমাকে বলতেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তোমার কথা মানলাম এবং আমি এটার একটা সুষ্ঠু বিচার আমি করব। এবার আমি এখানে বসার পর আমি তখন সবাই জায়গায় ডাকতেছি যে আজকে রাতে দরবার, আপনারা সবাই আমার বাড়িতে আসবেন। 8টা বাজে চেয়ারম্যানের ছেলে সহ শুরু করে এলাকার সব মানুষকে আমি ডাকছি। ডাকার পরে রাত 9টার দিকে আমাদের গ্রামের প্রায় সমস্ত মানুষগুলো আসছে, এসে আমার বাড়ির উঠানের ভিতরে তখন দরবার, উঠানের ভিতরে গ্রামের যত গণ্যমান্য শিক্ষিত লোকজন আছে সবাই তখন আসছে। আসার পরে আমার বাবা তখন চুপ করে বসে আছে, আমার আব্বুও বসে আছে, আমিও বসে আছি। অ্যান্ড বসে থাকা অবস্থায় চেয়ারম্যান তখন আমাকে বলতেছে, মানে বর্তমান যিনি রানিং চেয়ারম্যান তিনি বলতেছে যে শান্ত, তুমি তো সবাইরে ডাকলা, এখন কেন ডাকলা, কী কারণে ডাকলা, উদ্দেশ্য কি আমাদের কাছে বলো, আমরা শুনি কেন ডাকলা। আমি তখন বললাম যে চেয়ারম্যান কাকা, অনেক বছর ধরে আপনাদের গ্রামে আমি আছি, আপনারা আমাকে ভালো করেই চিনেন, আমি আপনাদের কোনোদিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। দুবাইতে গেছি, দুবাই থেকে আমি ফ্রান্সে গেছি এবং অনেকগুলো বছর আমি ফ্রান্সেও ছিলাম। তা আমার আব্বা বিয়ে করছে, আবার বিয়ে করছে, আমার সৎমা মারা গেছে, আমার আব্বু তখন মসজিদমুখী হয়ে গেছে, মসজিদে থাকতো। এরই মাঝে চেয়ারম্যানের ছেলে বিভিন্ন হুজুরের কাছ থেকে তাবিজ তোমার এনে এটা ওইটা করে আমার বউকে পাগল বানাই দিছে এবং আমার বউকে পাগল বানিয়ে সে আমার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে এবং আমার বউয়ের যেই এখন সন্তান আছে, এই সন্তানের বাবা চেয়ারম্যানের ছেলে। এটা বলার পরে ওই যে মানে প্রাক্তন চেয়ারম্যান সে তখন দাঁড়িয়ে উঠে বলতেছে, তোর এই কথা কে বলল যে আমার ছেলের মানে তোর মেয়ের বাবা, তোর মেয়ের বাবা আমার ছেলে, এটা কে বললো? আমি বলি অনেক দিন ধরে আপনার ছেলে আমাদের বাড়িতে আসতেছে, আমাদের বাড়ি থেকে যাচ্ছে, 24টা ঘন্টা আমাদের বাড়িতে আসতেছে যাইতেছে এবং আমার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে এবং আমার বাবা এটা সরাসরি দেখছে, আমার বাবা সাক্ষী। এটা আমি বললাম প্রাক্তন চেয়ারম্যানকে বললাম যে আমার বাবা সরাসরি দেখছে এবং আমার বাবা এটার মূল সাক্ষী। বলার পরে চেয়ারম্যান তখন আমার আব্বাকে জিজ্ঞেস করলো, তা চেয়ারম্যান তখন আমার আব্বাকে জিজ্ঞেস করেছে আপনি এটা কী বললেন? আমার আব্বা তখন চুপ, আমার আব্বা কোনো কিছু বলে না। চেয়ারম্যান তখন প্রাক্তন চেয়ারম্যান তখন লাফ দিয়ে উঠা বর্তমান চেয়ারম্যান সহ অন্য লোকদের কাছে বলতেছে, শোনেন, এই বাড়ির ভিতরে পুত্রবধূটা একা থাকতো, এই মেয়েটা সম্পূর্ণ একা থাকতো এবং আমার ছেলে যাইতো আইতো ঠিক আছে, কিন্তু আমার ছেলে এরকম না
এই মহিলার সাথে বা এই মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করছে। এমনি আমার ছেলেটা মাঝে মাঝে যাতায়াত করতো, এটা ঠিক আছে, কিন্তু এই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক করছে, মানে মনির সাথে অবৈধ সম্পর্ক করছে ওর শ্বশুর, মানে বলতেছে আমার বাবা, ওর শ্বশুর অবৈধ সম্পর্ক করছে। করার পরে যখন বাচ্চা হয়ে গেছে, এই বুইরা এখন বাচ্চাটা আমার ছেলের উপরে চাপাই দিতে চায় মিথ্যে বইলা এই বাচ্চাটারে আমার ছেলের উপরে চাপাইয়ে দিতে চায়। এটা হচ্ছে আপনাদের কাছে, এটা হচ্ছে মূলত বাপ আর ছেলে মিলে এখন এটা কাহিনীটা করছে আমার ছেলেকে এখন এই মেয়েটাকে গছিয়ে দেওয়ার জন্য, এই মেয়েটাকে আমার ছেলের উপরে দিয়ে দেওয়ার জন্য তারা একটা পারিবারিকভাবে একটা মানে একটা ক্রিমিনালি একটা বুদ্ধি বের করছে। আমি তখন লাভ দুইটা বলতেছি, আস্তাগফিরুল্লাহ, আপনারা সবাই আমার বাবাকে চিনেন। আমার আব্বা যথেষ্ট পরিমাণের ফরজগার একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আমার আব্বা মোটেও খারাপ না, আমার আব্বাকে খারাপ গ্রামের কেউ বলতে পারবে না। আমার আব্বা এই এলাকারই একটা প্রতিষ্ঠানে দীর্ঘ বছর চাকরি করছে। এই পুরো গ্রামে আমার আব্বার অনেক ছাত্রছাত্রী আছে, অনেকে আমার আব্বার ছাত্রছাত্রী। আমার আব্বার ছাত্ররা ডাক্তার হয়েছে, আমার আব্বার ছাত্ররা পাইলট হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সবই আমার আব্বার ছাত্র। তাহলে আমার আব্বার ছাত্র হইয়া আমার আব্বা এরকম খারাপ কাজ আমার আব্বা করতে পারে না, এটা মিথ্যা কথা। আমার আব্বা তখন নিচের দিকে তাকাইছে, আমার আব্বার চোখের পানিগুলো তখন টলমল করতেছে, আমি তাকাই আছি, খুব খারাপ লাগতেছে। আমি তখন বললাম যে, চেয়ারম্যান তখন বলছে তুই আমার সাথে বাজি ধরবি? আমি বললাম বাজি ধরবো, আপনি কয় টাকা বলেন? চেয়ারম্যান বলে আমি তোর সাথে 20 লক্ষ টাকা বাজি ধরবো, তোর আব্বা তোর বউর সাথে অবৈধ সম্পর্ক করছে, তুই কি আমার সাথে বাজি ধরবি? আমি বললাম যে বাজি 20 লাখ না, যদি 50 লাখ টাকা হয় আমি তাও 50 লাখ টাকা বাজি ধরবো। মুহূর্তের ভিতরে চেয়ারম্যান তখন 30 লক্ষ টাকা আমার সাথে কাবিনের মানে 30 লক্ষ টাকা আমার সাথে চ্যালেঞ্জ করলো যে 30 লক্ষ টাকা তোর সাথে চ্যালেঞ্জ, এই না কাগজপত্র, আমিও সিগনেচার করবো, তুইও সিগনেচার করবি। তখন গ্রামের দুই পক্ষ লোকজনের মাঝে আমি তখন পেপারে সিগনেচার করলাম এবং চেয়ারম্যানও সিগনেচার করলো। আমার বাচ্চা ডিএনএ টেস্ট করা হবে আমার আব্বার সাথে, এবং আমার বাচ্চা ডিএনএ টেস্ট করা হবে চেয়ারম্যানের ছেলের সাথে। যদি চেয়ারম্যানের ছেলের সাথে ডিএনএ মিলে যায় তাহলে চেয়ারম্যান আমাকে জরিমানা বাবদ 30 লক্ষ টাকা দিবে। আর যদি আমার আব্বার সাথে আমার বাচ্চার আমার মেয়ের ডিএনএ মিলে যায় তাহলে আমি 30 লক্ষ টাকা চেয়ারম্যানকে দিব, এই কারণে যে চেয়ারম্যানের মান সম্মান আমি নষ্ট করছি, চেয়ারম্যানের মান আমি হানি করছি। এই কারণে এটা কোনো আইনিভাবে হয়নি, জাস্ট দুই গ্রামবাসীর মাধ্যমে, তখন স্টাম্পের মাধ্যমে তখন জিনিসটা হয়েছে, গ্রামের সবাই সাক্ষী আছিল। পরের দিনে আমার আব্বারই আমাদের এলাকারই ইয়ের কাছে নিয়ে যাওয়া হলো আমার মেয়েকে, আমার আব্বাকে এবং ওই চেয়ারম্যানের ছেলেকে নিয়ে গেল। আমার আব্বার স্যাম্পল নিল এবং চেয়ারম্যানের ছেলের স্যাম্পল নিল। দুইটা স্যাম্পল মিলানোর পরে তখন ডিএনএ টেস্ট করা হলো এবং ডিএনএ রিপোর্ট যেদিন আসলো সেদিন আবারও পুনরায় পুরোটা বাড়ি জুড়ে একটা দরবারের আয়োজন করা হলো। দরবারের সমস্ত পক্ষের মানুষ, অনেক মানুষ সেখানে বসলো। বসার পরে যখন রিপোর্ট আসলো, রিপোর্ট পড়ার পরে রিপোর্টে যেটা দেখা গেল যে আমার বাচ্চার ডিএনএ মিলে গেছে আমার বাবার সাথে। আমার আব্বার সাথে আমার সন্তানের ডিএনএ মিলে গেছে। এবং এটা ওই সময় কিন্তু মানে এলাকার অনেক পোলাবেন এটাকে লাইভ করতেছে, অনেকেই ফেসবুকে দিতেছে, অনেকে বিভিন্ন জায়গায় দিতেছে। তো আমি তো ভাই আর এগুলা বুঝতে পারি না। দরবারের ভিতরে আমি তখন মানে সবার সামনে কি আমার আব্বুর কলার চেপে ধরছি, আব্বা আপনি এটা আমার সাথে কেন করলেন? আপনি আমার কাছে বললেই পারতেন যে আমার বউয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক হয়েছে, আপনি এটা আমার কাছে বললেই পারতেন, আপনি এটা বললেন না কেন? কেন আপনি আমাকে এতগুলো টাকা লস খাওয়ালেন? কেন আমার মান সম্মান নষ্ট করলেন? আমার আব্বা তখন নিচের দিকে তাকায় বলে, আমি কি করব? আমি তোরে বারবার বলছি আমারে বিয়ে করা, তুই বিয়ে করাস না, আমি জোর করে বিয়ে করছি। এবং বিয়ে করার পরে আমার বউটা মারা গেছে, এক ঘরে থাকি, এক রুমে থাকি, সব কিছু একসাথে হয়, তাহলে এটা তো হতেই পারে। এখন আমি কি করব? এটা হতেই পারে। আমি তখন বললাম যে তো এটা হতে পারে, তুমি আমাকে তাহলে বললো না কেন? আমাকে কেন বললো না? তুমি আমাকে বলতে পারতা যে আব্বা তুমি এটা দেখলে আমার সাথে এই অবৈধ সম্পর্কটা হয়েছে, আমি তো চেয়ারম্যানের সাথে 30 লাখ টাকা বাজি ধরতাম না? আমি তাহলে চেয়ারম্যানের সাথে 30 লাখ টাকা বাজিটা কেন ধরলাম? তুমি কেন আমার 30 লাখ টাকা নষ্ট করলাম? আমার আব্বা বলে, মনে আছে মাত্র অল্প কয়েকটা টাকা তোর কাছে চাইছিলাম যে তোর মা মারা যেতে আছে, তোর মা মারা যাচ্ছে, কয়টা টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা করি, তুই আমাকে দিছিলি, আমাকে দেস নাই। অল্প কয়টা টাকা বাবা তোর কাছে চাইছিলাম, তুই আমাকে দিলি না, এবং তুই আমাকে টাকা না দেওয়ার কারণে আমি ইচ্ছা করে তোর 30 লাখ টাকা নষ্ট করাইছি চেয়ারম্যানরে দিয়া, আমি তোর উপরে প্রতিশোধ নিয়েছি। আমার মাথায় তখন পুরো আসমানটা ভেঙে পড়লো যে লাইটে কি আমার বাবা হয়ে কীভাবে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো? আমার বাবা হয়ে আমার সাথে এত বড় বেইমানি আমার বাবা, আমার জন্মদাতা পিতা আমার সাথে ঠিক কীভাবে করলো? আমি তখন সবার কাছে কান্নাকাটি করতেছি। এর মধ্যে চেয়ারম্যান বলে, আজকের ভিতরে তোমাকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হবে। ভাই, আমি এই সারাটা বৎসরে ফ্রান্সে এবং দুবাইতে যত টাকা ইনকাম করছি সব টাকাগুলাই
আমি তখন লাস্ট পর্যন্ত এই চেয়ারম্যানকে দিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ দেওয়া ছাড়া উপায় আমার ওইখানে হাত পা বেঁধে ফেলছে। হাত পা বাইদা বলতেছে তুই টাকা উঠে আন, এবং আমাকে একরকম জোরপূর্বক আমার ব্যাংক থেকে টাকা উঠে আনছে। টাকা উঠে আনার পরে আমি তখন টাকাটা দিতে বাধ্য হয়েছি। তো টাকাটা দেওয়ার পর আমি তখন পাগলের মতো হয়ে গেছি। এই যে কয়েকটা দিন আমি কিন্তু আমার বউ নাহিদার সাথে কথা বলতেছি না ফ্রান্সে, এবং কথা না বলতে পারাতে যেহেতু আমার ফেসবুকে অনেকেই জড়িত আছে আমার সাথে, তা আমার ওইখানকার ফ্রান্সের অনেক পোলাপাইনে আছে যারা আমার সাথে আগে দুবাইতে ছিল, তারা আমার সাথে জড়িত আছে। তো এইগুলো তখন করলো কি, ফেসবুকে অনেকেই লেখালেখি করলো আমার নাম দিয়ে, আমার ছবি দিয়া। এই জিনিসগুলো তখন নাহিদার কাছে চলে গেছে। নাহিদার কাছে চলে যাওয়ার পরে নাহিদা তখন আমার নামে ফ্রান্সে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়ে আমার নামে মামলা করছে, এবং মামলা করে আমার ভিসাটা সে দেশ থেকে ক্যান্সেল করাই দিয়েছে। আমি তার সাথে প্রতারণা করছি, প্রতারণা মামলা করে আমার ভিসাটাও ক্যান্সেল করাই দিল। একে তো আমার ফ্রান্সে ফিরে আসার কোনো উপায় নেই, দ্বিতীয়ত আব্বা বিয়ে করে ফেলল আমার বউকে, এবং সেখানে সন্তানও হয়ে গেল। আমি তখন নির্বাক হয়ে গেলাম, মানে আর মেনে নিতে পারতেছি না। তা কান্নাকাটি করি, এবং একটা পর্যায়ে আমি তখন বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, গাইবান্ধা থেকে বেরিয়ে ঢাকাতে চলে আসি। ঢাকাতে এসে আমি খাবার হোটেলে চাকরি করি। অনেক কষ্টে দিন কাটাই। সেখানে আমার দুবাইতে থাকা এক ভাইয়ের সাথে আবার কথাবার্তা হয়, এবং ওই ভাইয়ের বাড়ি ছিল চট্টগ্রামে। ওই ভাই আমার সব দুঃখগুলো জানে, তারে বলি যে ভাই দেখে এমন ঘটনা, আমার আব্বা তো আমার বউকে বিয়ে করে ফেলছে, আমার বউর গর্ভের সন্তানও হয়েছে, আমি তো গ্রাম থেকে বেরিয়ে গেছি, আমার কিচ্ছু নাই। ওই ভাইটা তখন আমাকে পুনরায় আবারও কাগজপত্র ঠিকঠাক করাইয়া সে আমাকে ওমানের একটা ভিসা রেডি করাই দেয়। মানে ওর কোন পরিচিত লোক থাকে ওমানে, অ্যান্ড আমি ওইখানে গিয়া হোটেল আছে, হোটেলে চাকরি করে তারপরে মানে টাকা দিতে হবে, ওরকমভাবে আমরা একটা ভিসাও ওমানে নিয়ে দেয়। পরে আমি তখন ওমানে চলে যাই। কিন্তু ভাই ওমানে চলে যাওয়ার 6 মাস পরে আমি যে জিনিসটা জানতে পারি, সেটা শোনার পরে আমার মনে হয় আমি আর দুনিয়াতে নাই। ওমানে যাওয়ার পরে 6 মাস পর আমি জানতে পারি আসলে মূলত আমার বাবা আমার বউকে বিয়ে করে নাই, এবং আমার বউয়ের গর্ভে যে সন্তানটা আসছিল, যে মেয়ে সন্তানটা হয়েছে, ওই মেয়ে সন্তানটা মূলত আরেকটা লোকের, এবং আমার বাবা নিজে ওই লোকের কাছে আমার বউকে বিয়ে দিয়েছে। পুরো ঘটনাটা আমি যখন জানতে পারি যে এরকম, আমার বাবাকে যখন আমি টাকা পয়সা দিই না, বাবা যখন আমার মায়ের চিকিৎসা করতে পারে নাই, এবং বাবা জায়গা সম্পত্তি বিক্রি করতে পারে নাই, বাবা তখন পাগলের মতো হয়ে গেছিল, সম্পূর্ণ পাগল হয়ে গেছিল। এবং বাবা তখন আমার উপরে প্রচণ্ড রেগে গিয়ে বাবা শপথ করছে যে বাবা তার সম্পত্তির 1 কানা করে আমাকে দিবে না। সে শপথ করছে যে 1 কানা করে আমাকে দিবে না। ওই সময় আমার বউ আমার বাবার অনেক সেবা যত্ন করছে, বা হঠাৎ করে আমি যখন বিয়ে করে ফেলছি, এটা আমার বউ জেনে গেছে। আমি যে ফ্রান্সে বিয়ে করছি এটা আমার বউ জানছে। আমার বউ জানতে পারার পরে আমার বউ তখন আমার বাবার আশ্রয় নিয়েছে। আমার বাবাকে বলে যে দেখেন আপনার ছেলে আমার সাথে এরকম বেইমানি করছে। এবার আমার বাবাও বলছে শুধু তোমার সাথে বেইমানি করে নাই, বেইমানি তো আমার সাথেও করছে। আমার 1টা টাকা দেয় না, আমি আমাকে সম্পত্তি বিক্রি করতে চাইছি, ও দেয় না। শেষ বয়স আমার বউটাও মারছে। এবং আমার বউ তখন বললো যে এই পরিবার থেকে সে চলে যাবে, এই পরিবারে সে থাকবে না। তা আমার আব্বু বললো যে তুমি থাকো, আমার জায়গা সম্পত্তি দেখাশোনা করার তো কেউ নেই, আমার তো এই দুনিয়াতে আর কেউ নাই, তোমাকে আমি দেখে শুনে একটা বিয়ে দিব, এবং যে ছেলের কাছে আমি তোমাকে বিয়ে দেবো সেই ছেলের নামে আমি আমার সমস্ত জায়গা সম্পত্তিগুলো দিয়ে দিব, তোমরা শেষ বয়সে আমার দেখাশোনা করো। এই কথা বলার পরে আমার আব্বা তখন রাগের বশবর্তী হয়ে আমার বউকে বিয়ে করায় খুবই গোপনে, এবং গোপনে বিয়ে করানোর পরে ওই সন্তানটা তখন আমার বউ তখন প্রেগনেন্ট হয়। এবং বউ প্রেগনেন্ট হওয়ার পরে আমার আব্বা তখন খুবই গোপনে টেকনিক্যালে আমার আব্বা তখন আমাকে জানায় যে আমার বউয়ের সাথে চেয়ারম্যানের ছেলের সম্পর্ক আছে। আসলে মূলত চেয়ারম্যানের ছেলের সম্পর্ক থাকা, চেয়ারম্যান যাওয়া আসা করা, সেদিন ওই দরবার মিটিং, এই সমস্ত কিছু আমার আব্বার সাজানো প্ল্যানিং ছিল। আমার কাছ থেকে শুধু টাকা নিয়ে যাওয়ার জন্য, যে 30 লক্ষ টাকা চেয়ারম্যান নিয়ে গেছিলো, ওই 30 লাখ টাকাও চেয়ারম্যান নিয়ে যায় না, ওই 30 লাখ টাকা আমার আব্বাকে দিয়ে দিয়েছে। আমার আব্বার কাছে টাকা আছে। এবং সর্বশেষ যে ডিএনএ টেস্টটা হয়েছিল, যে ডিএনএ টেস্ট করেছিল যে ডাক্তারটা, সেটাও আমার আব্বার একজন স্টুডেন্ট ছিল, আমার আব্বার ছাত্র ছিল। এবং আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ আমার আব্বা গিয়ে ওকে বলছে যে ডিএনএ টেস্টের রিপোর্টটা তুই এইভাবে দিবি। ঠিক যেভাবে রিপোর্টটা চাইছিল ওভাবেই রিপোর্টটা দেওয়া হয়েছে। মূলত এই রিপোর্টটা ছিল ফেক, ভুয়া, এবং ভুয়া ওই রিপোর্টে আমার আব্বা ডিএনএর সাথে মিলিয়ে দিছে। আর আব্বাও সেটা সবার সামনে স্বীকার করছে যে হ্যাঁ বাইটা করছে। তার মানে এটা আমাকে আর্থিকভাবে লস করানোর জন্য, আমার বাপ নিজে আমাকে আর্থিকভাবে লস করালো। এবং সেকেন্ডলি আমার বাবা আমার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েও গেল। আমি যখন এলাকার মানুষের কাছে জানতে চাইলাম যে আমার আব্বা এটা আমার সাথে কেন করলো, সবাই বলে আমার আব্বা নাকি ঠিকই করছে। আমি নাকি প্রথমত আমাদের বাসার কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে, ওই মেয়ের পেটে বাচ্চা দিছে। আব্বা এই অন্যায়ও মেনে নিয়েছে। এই অন্যায় মেনে নিয়ে আমার আব্বা আমাকে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর পরে আমি দুবাইতে ছিলাম। আমার আব্বা আমাকে বারবার বলছে দুবাইতে থাকিস না, তুই দেশে আয়, দেশে এসে তোর বউটার সাথে সময় কাটা, বাচ্চা কাচ্চা হয়ে যাক।
আমি তখন আব্বার কথা না শুনে দুবাই থেকে ফ্রান্সে গিয়েছি, এটা তো আমার আব্বু রাগ করছে। আমার আব্বু নিজের সতীত্ব ঠিক রাখার জন্য আমার আব্বু বিয়ে করছে, এবং বিয়ে করার পরে আমি আমার বাবাকে টাকা পয়সাও দিই না, এবং আমার সৎমায়ের চিকিৎসা করার জন্য কোনো সুযোগ আমি আব্বার দিনে আব্বা নিজের জায়গা বিক্রি করতে পারে নাই, সেখানে আমার সৎমাও মারা গেল। এরপরে সব কিছু আমার আব্বা মেনে নিয়েছে, কিন্তু লাস্টে আমার আব্বা এটা আর মানতে পারে নাই যে আমি লোভে পড়ে ফ্রান্সে নাহিদা নামের একটা মহিলাকে, একটা মেয়েকে আমি বিয়ে করে ফেলছি। এটা শোনার পরে আমার আব্বা তখন আমার বউর সাথে, মানে আমার যেই স্ত্রী ছিল মনির সাথে হাত মিলিয়ে তখন মনিকে আমার আব্বা অন্যত্রে বিয়ে দিয়ে দেয়, এবং বিয়ে দেওয়ার পরে মনি প্রেগনেন্ট হয়ে মনির বাচ্চা হয়। তো যাই হোক, আমার আব্বা 30 লাখ টাকা খায় নাই। আমার আব্বা সর্বশেষ 30 লাখ টাকা আমাদের এলাকার চেয়ারম্যানের মাধ্যমে আমার আব্বা এটা আমার নামে আমার আইডি কার্ড দিয়ে আমার নামে আব্বা ব্যাংকে ডিপোজিট করে রাখছে আমার নামে, এবং এটাকে আমি যে কোনো সময় উঠাইতে পারবো, আমি ছাড়া কেউ উঠাইতে পারবে না, এবং আমার ব্যাংকে আমার আব্বা আমার এই টাকাটা দিয়ে দিয়েছে। তো আসলে এক দৃষ্টিতে হিসাব করলে মনে হয় আমি দোষী, আবার মনে হয় আমি নির্দোষী। তো দোষী কি নির্দোষী আমি সেটা জানি না, বাট এটা সত্যি যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি এখন ওমানের মাটিতে খেয়ে না খেয়ে মরুভূমিতে খুব কষ্ট করে দিন কাটাচ্ছি। জানি না আমার ভাগ্যটা কেমন এরকম হলো। আমি যদি দোষী হয়ে থাকি তাহলে এই দোষের গল্পটা যদি আপনি প্রচার করেন, আমার তো অনেক ছেলেরাই আছে যারা লোভের বশবর্তী হয়ে এই ধরনের কাজ করে, তারা অন্তত কিছুটা হলেও সতর্কতা হবে, তারা সতর্ক হবে, এবং এই গল্প থেকে তারা কিছু না কিছু শিখতে পারবে। যদি মনে করেন এই ওমান প্রবাসীর মুখের দিকে তাকাবেন, তবে গল্পটা প্রচার করবেন। আপন ভাই, এটা আমার ফোন নাম্বার। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আচ্ছা, গল্পটা হয়তো আপনাদের শুনতে একটু কষ্ট হয়েছে, কারণ আমার এই রুমটা নয়েজ ক্যান্সেলিং রুম ছিল, তারপরেও প্রচণ্ড রকমের বৃষ্টির শব্দ আমি বাইরে পেলাম, এবং বিদ্যুৎ চমকাচ্ছে অনেক লাউডলি শব্দ। এরকম মধ্যরাতে বৃষ্টির সাউন্ড আসলে, এবং বিশেষ করে নয়েজ ক্যান্সেলিং একটা রুমে এরকম শব্দ হওয়া বৃষ্টির, এইটা আসলেই জানি না, আমি হয়তো গেট খুললে বা আমার স্টুডিও থেকে বের হলে বুঝতে পারবো যে বাইরের অবস্থা কী। আমার কাছে মনে হয় হাঁটু পরিমাণের পানি হয়ে গেছে, যে পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির শব্দের কারণে যারা গল্প শুনতে বিলম্বিত হয়েছেন তাদের কাছে সরি, যে কষ্ট করে গল্পটা শুনেছেন আপনাকে ধন্যবাদ। এবং সেকেন্ডলি যে বিষয়টা, এটা হচ্ছে শান্তর গল্পটা আমি একটা কারণেই প্রচার করেছি। এরকম শান্তর মতো অনেক ছেলে আছে বাংলার বুকে, পৃথিবীর বুকে, তারা এই গল্পটা থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা পাবে। আমি গল্পের শুরুতেই বলেছিলাম, শান্তর বাবা বৃদ্ধ মানুষ এমন এক খেলা নিজের ছেলের সাথে খেলেছে যেটা তামিল মুভিকেও হার মানিয়েছে। জানি না গল্প আপনাদের কাছে কেমন লেগেছে। এরপরেও গল্প নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপন চেষ্টা করব সুন্দর করে পড়ে আপনাদেরকে রিপ্লাই করার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।